সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1130তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার জেলে মোহাম্মদ ইব্রাহিমের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল জিনের বাদশার সঙ্গে মাদ্রাসার ছাত্রীর বাস্তব প্রেম কাহিনী। এই পর্যন্ত বা এই জীবনে অনেক মানুষে ভালোবাসার গল্প প্রচার করেছি, যে গল্প শুনে আপনারা চোখের পানিও ঝরিয়েছেন, কিন্তু আজকে জিনের সঙ্গে এই মেয়ের বাস্তব ভালোবাসার গল্পটা পড়ে আমি তাজ্জব হয়ে গেলাম যে জিনের মাঝেও এমন ভালোবাসা থাকতে পারে মানুষের প্রতি। এই গল্পটা না শুনলে আমি কখনোই বিশ্বাস করতাম না। বন্ধুগণ, এই গল্পটা ঠিক যতটাই না রোমান্টিক, ততটাই ভয়ঙ্কর এবং ততটাই বাস্তবিক এক বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই ইব্রাহিমের জীবনের এই তাজ্জব ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে খুলনার ভাই ইব্রাহিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাওলানা সহ একজন মসজিদের ইমাম। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা দিনের পথে জীবনযাপন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং খুব ভালো একজন ইসলামিক প্রচারক ছিলেন আমার বাবা। আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। সকালবেলা কুয়াশা মরানো সকালে ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে অজু করে আমার আব্বার সাথে মসজিদে ঢুকে ফজরের সালাত আদায় করে কোরআন তালাওয়াত করা, সূর্য ওঠার পরে বাড়িতে ফিরে এসে মায়ের হাতে নারিকেল দিয়ে গুড় দিয়ে মুড়ি খাওয়া, এমন করে আমার শৈশবের দিনগুলো খুব ভালোভাবে কাটতে থাকে। আমার বয়স যখন প্রায় আপনার 9 থেকে 10 বছরের কাছাকাছি, ঠিক তখনই আমার বড় বোনের বিয়ে ঠিক হয়ে যায়। আমার বড় বোন দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল, তাই কম বয়সে আমার বোনের ঠিক হয়। আমার বোনের খুব ইসলামিক আইন অনুযায়ী, ইসলামিক নিয়মকানুন মেলে আমার বড় বোনের বিয়ে ধার্মিকভাবে খুব ভালো করে হয় এবং আমার বড় বোনের বিয়েও হয় একজন মসজিদের হুজুরের সাথে। আমাদের পরিবারটা এতটাই ধার্মিক পরিবার ছিল যে আমি আপনাকে ঠিক এটুকুনি বলতে পারি, মানে আমাদের পরিবারের আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারটাকে সম্মান করত। তার সবচেয়ে বড় কারণ একটাই, যে আমাদের পরিবারটাই আমাদের এলাকাতে একমাত্র ধর্মীয় পরিবারের পরিণত হয়েছিল। যাই হোক, বড় বোনের বিয়েটা হয়ে যাওয়ার পরে তখন 2 ভাই আর আমি, মা বাবা দাদা দাদি মিলে খুব ভালো করে আমার দিনগুলো পাস করতেছিলাম। আমি মাদ্রাসায় পড়াশোনা করি এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আমার মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিই। দাখিলে আমি খুব ভালো রেজাল্ট করি এবং এরপরে একটা পর্যায়ে আমি আলেমও পাশ করি। আলেম পাশ করার পরে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে আমাদের এলাকায় একটা, মানে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা হয়েছিল, নতুন একটা মাদ্রাসা। ওই মাদ্রাসাতে আমার আব্বা আমাকে শিক্ষকতার জন্য দিবে বা আমি ওখানে শিক্ষকতা করব। তো আলেম পাস করার পরে আমি তখন এই মাদ্রাসায় শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করি এবং সেখানে ইন্টারভিউর মাধ্যমে আমার চাকরি হয়। তো চাকরি হলে পরে আমি ওই মাদ্রাসায় শিক্ষকতা করি। তো মাদ্রাসা থেকে আমাদের বাড়ির দূরত্ব ছিল খুব কাছাকাছি, এই মাদ্রাসা এই আমাদের বাড়ি, মানে খুব পাশাপাশিই ছিল। তো এই জন্য আমার পড়াশোনার জন্য, মানে আমার মাদ্রাসায় শিক্ষকতার জন্য খুব ভালো হচ্ছিল, মানে আমি খুব ভালো করেই শিক্ষকতা করতে পারতেছিলাম, যেহেতু আমার এলাকায় আমার ঘরের উঠানেই হিসাব করতে গেলে মাদ্রাসাটা ছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি প্রায় 1 বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করি। এরই মাঝে আমার পরিবার আমাকে বিয়ে করানোর জন্য খুব উঠে পড়ে লেগেছে। আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি সবাই চিন্তা করতেছে আমি যেহেতু একজন আলেম মানুষ, দিনদার মানুষ, তাহলে আমাকে যত দ্রুত বিয়ে করানো যায় ততটাই উত্তম। কিন্তু ভাই, আমার মাথায় না বারবার একটা জিনিস আসতেছিল, আমি হুজুর মানুষ হয়েও কথাগুলো বাস্তবতার খাতিলে বলি। এটা এরকম যে আমি সবসময় চিন্তা করতাম আমি যাকে বিয়ে করব সে দেখতে অনেক বেশি রূপসী হবে, অনেক বেশি সুন্দরী হবে, এরকম সুন্দরী মেয়ে ছাড়া আমি কখনো বিয়েই করব না। এরকম করে সময়গুলো কাটতেছিল। এমন করতে করতে ক্লাস 9-এ হঠাৎ করে আমাদের মাদ্রাসায় তানিয়া সুলতানা বলে একটা মেয়েকে ভর্তি করানো হয়। তো তানিয়া সুলতানা মেয়েটাকে ভর্তি করানো হয় মাদ্রাসায় ক্লাস 9-এর বছর, মানে ক্লাস 9-এ। তো মেয়েটা যখন ভর্তি হওয়ার পরে এই মেয়েটাকে আমরা তখন মাদ্রাসায় ভর্তি করাই। তো আমি জিজ্ঞেস করি যে মেয়ে আগে কোথায় পড়াশোনা করছে।
আগে কোথায় পড়াশোনা করছি হিসাব করে তখন জানতে পারি যে মেয়েটা আগে তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছে। ক্লাস 9 পর্যন্ত মাদ্রাসায় পড়ছে খালার বাড়িতে, এবং এখন সে তার নানু বাড়িতে এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে। তো বাকি মেয়েগুলো যেরকমভাবে চলাফেরা করে বা থাকে, এই মেয়েটাও একইভাবে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করতো। তো এই মেয়েটা দেখতে ভিন্ন রকম ছিল। ভিন্ন রকম বলতে কি ভাই, এই মেয়েটা উঁচে লম্বা বা স্বাস্থ্যতে অনেক ভালো ছিল। আমি তো সবসময় বোরকা পরতো, মাদ্রাসায় হিজাব পরে আসতো, কখনো মুখ দেখা যেত না, চোখ ব্যতীত। তো এরকম করে মাদ্রাসায় আসতো যাইতো। এমন করতে করতে একদিন দেখি কি এই মেয়েটার সাথে অনেকেই বসতে চায় না। মাদ্রাসার মধ্যে দেখা গেল যে অনেক মেয়েরাই এই মেয়েটার সাথে বসতে চায় না। সবাই কেমন জানি সে যে বেঞ্চে বসে, সবাই তার আশেপাশের বেঞ্চে বসে, তার সাথে বসে না। তো না বসার পরিপ্রেক্ষিতে আমি মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, ওর সাথে তোমরা বসো না কেন? সবাই বলে ওর সাথে খারাপ কিছু আছে, এই জন্য আমরা ওর সাথে বসি না, ওর সাথে জিন আছে এই জন্য আমরা বসি না। তো মাদ্রাসায় তো ধরেন এই ধরনের কথাবার্তাগুলো মোটামুটি সচরাচর অনেক বেশি হয়ে থাকে স্কুলের তুলনায়। কারণ মাদ্রাসার সন্তানেরা কোরআন বিশ্বাস করে, আর কোরআনের মধ্যে জিন ইনসান এই দুটোর কথাই উল্লেখ আছে। তা আমি তখন মেয়েদেরকে বললাম যে তোমরা এটা কী বলো, এটা কোনো কথা নাকি? এই মেয়েটার সাথে জিন আসবে কোত্থেকে? বলে হুজুর এই মেয়েটার সাথে জিন আছে। আপনি বিশ্বাস করেন, আমরা অনেক দিন দেখছি এই মেয়েটা কলপারে গেলে জিনের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, এবং দুপুরবেলা এই মেয়েকে একটা জিনে এসে খাবার দেওয়া যায়। আমি তখন একটু অবাক হলাম, এবং অবাক হওয়ার পরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম তুমি এদিকে আসো, তোমার আব্বা আম্মার নাম বলো। আমি প্রথম জানতে পারি যে মেয়ের বাবা মা দুজনেই মৃত। মেয়ের বাবাও মারা গেছে, মাও মারা গেছে, এবং বাবা মা মারা যাওয়ার পরে মেয়েটা মেয়ের নানু বাড়িতে চলে আসে। নানু বাড়িতে থাকা অবস্থায় মেয়েটাকে তার খালা নিয়ে যায়, খালা রেখে খালার বাড়িতে পড়াশোনা করায়। তো আমি বললাম যে তুমি তোমার খালার বাড়ি থেকে চলে আসলা কেন, ওখান থেকে চলে আসার কারণটা কি? মেয়েটা আমাকে বলতেছে যে আমি জানি না আমার খালা আমাকে কেন বিদায় করে দিয়েছে। আমার ভিতর তখন অনেক কৌতূহল জাগলো যে এই মেয়েটা আসলেই কে, এবং এই মেয়েটার পরিচয় কি, কেন বাকি মেয়েগুলো বললো যে তার সাথে জিন আছে। যাই হোক, ক্লাস শেষ হলো, এবং ক্লাস শেষ হওয়ার পরে সব মেয়েগুলো চলে গেল। তো ক্লাস 9-এ হালিমা নামের একটা মেয়ে আছে, খাদিজাতুল হালিমা। ওই হালিমা মেয়েটা মোটামুটি আমার ক্লাসের মধ্যে একজন ভালো স্টুডেন্ট, ভালো ছাত্রী। হালিমের আমি তখন অফিস কক্ষে ডাক দিলাম, অফিস ছুটি আপনার মাদ্রাসা ছুটি হওয়ার পরে ডাক দিলাম। পরে আমি বললাম যে হালিমা, আজকে তোমাদের ক্লাসে যে ঘটনাটা ঘটলো তানিয়া মেয়েটাকে নিয়ে, এই মেয়েটাকে কি ঘটলো বা ঘটনাটাকে আমাকে একটু বিস্তারিত খুলে বলো। আমাকে বললো হুজুর আপনি বিশ্বাস করেন এই মেয়েটার সাথে জিন আছে। এটা শুধু আমরা দেখেছি তা না, আমাদের মাদ্রাসার সব ছেলে মেয়েরাই দেখেছে। মেয়েটা যখন একা থাকে তখন জানি কার সাথে কথা বলে, এবং মেয়েটা যখন আপনার তার যখন ক্ষুধা লাগে তার কেউ এনে এটা দেয় ওটা দেয়, সে অনেক সুস্বাদু খাবার খায়, যে খাবারগুলো সচরাচর আমাদের এলাকাতে পাওয়া যায় না। তাহলে এই ধরনের খাবারগুলো মেয়েটা কোত্থেকে খায়? এই মেয়েটা এই খাবারগুলো পায় কোথা থেকে আপনি বলেন তো? ওদের কথা শুনে না ভাই, আমার ভিতরে এই মেয়েকে নিয়ে জল্পনা কল্পনার পরিমাণ বাড়তেই থাকে। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, হালিমাকে বিদায় করে দিলাম। এবং পরের থেকে না এর পরের দিন থেকে না আমি মেয়েটাকে খুব ফলো করতে থাকি। ফলো করি বলতে কি, কীভাবে ফলো করি আমি আপনাকে বলি। মেয়েটা যখন লাঞ্চের সময় হতো, আমাদের মাদ্রাসার ছুটি হয়ে গেছে, সবাই লাঞ্চের জন্য বেরিয়ে গেছে, এই মেয়েটা দেখে কি কলপার থেকে না বা কিছু আপনার যে নীরব জায়গাগুলো যেখানে আমাদের ছেলেমেয়েরা কম যায়, ধরেন লাঞ্চের সময় হয়েছে, সব মেয়েরা তো একসাথে থাকবে, সব মেয়েরা একসাথে থাকে, একসাথে চলে। যদিও তানিয়ার সাথে অন্য মেয়েরা খুব বেশি একটা মিশতে চায় না, এরপরেও তো অন্য মেয়েগুলোর সাথে তার একটা যাতায়াত বা কথাবার্তা থাকবে। অবাক করা বিষয় কি জানেন, আমি খেয়াল করে দেখি যে তানিয়া ওই বাকি যে মেয়েগুলো আছে ওই মেয়েগুলোর সাথে মিশে না, এবং বাকি মেয়েগুলোও মিশে না, এবং তানিয়া লাঞ্চ হওয়ার পরেই খুব নীরব জায়গায় চলে যায়। ধরেন কোনো একটা ঝোপঝাড়ের মধ্যে বা নীরব কোনো একটা জায়গায় বা কলপাড়ায় একা বা ওরকম জায়গাগুলোর মধ্যে গিয়ে না সে কিছু খেয়ে আসে। ধরেন কোনো খাবার খাইছে এবং তার মুখ থেকে মাংসের গন্ধ পাওয়া যায়, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের গন্ধ পাওয়া যায়। তো আমি জিজ্ঞেস করি যে তানিয়া তুমি কী খাইছো? আমরা হুজুর আমি হালিম খাইছি, হুজুর আমি মাংস খাইছি, হুজুর আমি উটের মাংস খাইছি, এরকম করে আমাকে বলে। তো আমি কিন্তু মেয়েটাকে এই পর্যন্ত দেখিনি, এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমি মেয়েটাকে দেখলাম আমাদের মাদ্রাসার মধ্যে। যদিও হুজুররা এইভাবে সচরাচর মাদ্রাসার ছাত্রীদেরকে দেখে না, এই মেয়েটাকে আমি দেখলাম, এবং দেখার পরে যেটা দেখলাম যে তার মুখটা একেবারে গোল আকৃতির মুখ, গোল ফেস, এবং ওর মুখের চেহারাটা অসম্ভব রকম সুন্দর। আমার দৃষ্টিতে এরকম সুন্দর মেয়ে আমি আর দেখি নাই। যেমনই লম্বা, তেমনই ফর্সা, তেমনই সুন্দরী, এবং তেমনই তার মুখে মায়ায় ভরা টুইটুম্বুর। এরকম মায়াবী চেহারা দেখার পরে আমি না তার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। এক দৃষ্টিতে তাকে দেখার পরেই আমার ভিতরে তার জন্য ভালোবাসা কাজ করতে শুরু করে। যদিও সে আমার বয়সে অনেকটাই ছোট ছিল, ছোট বলতে অনেকই ছোট।
আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, এবং এই মেয়েটার সম্বন্ধে আমি তখন আরও যাচাই বাছাই শুরু করে আদৌ এই মেয়েটার সঠিক ঠিকানা কোথায়। আমি একদিন তার মামার সাথে কথা বলি। তার মামা আমাদের এলাকাতে, মানে আমাদের মাদ্রাসার এখানে তার মামার একটা দোকান আছে, মুদির দোকান আছে। মামার সাথে কথা বলি এবং মামার সাথে কথা বলার পরে তানিয়া সম্বন্ধে জিজ্ঞেস করি মাদ্রাসায় পড়া অবস্থায়, এবং তানিয়া সম্বন্ধে জিজ্ঞেস করার পরে তার মামা আমাকে ডিটেলসে বললো এই মেয়েটার মা বাবা দুজনেই মারা যায়। মারা যাওয়ার পরে মেয়েটা তাদের বাড়িতে আসে এবং এখান থেকে তার ছোটো বোন মেয়েটাকে নিয়ে যায়। তো আমি বললাম যে আপনার ছোটো বোনের বাড়িতে তো মেয়েটা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করলো, এবং ক্লাস 9-এর পরে কেন মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসলেন? পরে আমাকে বললো যে হুজুর, মূল কথা হচ্ছে আমার মেয়েটাকে, মানে আমার ওই ভাগ্নিটাকে একটা জিন খুব পছন্দ করে, আর ওই জিনের নাম হচ্ছে খাদিম, খামিল, সরি, জিনের নাম হচ্ছে খামিল। ওই খামিল জিন, খামিদ নাম হচ্ছে খামিদ। তো ওই খামিদ জিনটা আমার ভাগ্নিটাকে অনেক পছন্দ করে, এবং আমার বোন অনেকভাবে, মানে আমার বোন অনেকভাবে চেষ্টা করছে তার বাড়িতে আমার ভাগ্নিটাকে রাখার জন্য। তো একটা পর্যায়ে দেখা গেল এই খামিদ জিনটা সরাসরি আমার বোনের, মানে আমার ওই ভাগ্নির কাছে আসে, আমার ভাগ্নির সাথে কথা বলে, আমার ভাগ্নির সাথে সম্পর্ক করে, এবং আমার যে অন্য ভাগ্নিরা আছে আমার ছোটো বোনের, তারা তখন ভয় পেয়ে যায়। ওর সাথে কেউ ঘুমাইতে চায় না, ওর সাথে কেউ কথা বলতে চায় না। এক পর্যায়ে আমার ছোটো বোন বাধ্য হয়ে এই তানিয়াকে আমাদের বাসায় পাঠাই দেয়, মানে আমাদের বাড়িতে পাঠাই দেয়, এবং ওখান থেকে তানিয়াকে আমি আপনাদের মাদ্রাসায় ভর্তি করি। আমি তখন বললাম, আপনার কথাগুলো আমাকে খুব অবাক করে দিল। তো আপনারা কি এটা নিয়ে কোনো কবিরাজ বা হুজুর এরকম কারোর সাথে কোনো যোগাযোগ করেন নাই? পরে বলে, আপনি বিশ্বাস করেন হুজুর, আমরা অনেক কবিরাজের কাছে গিয়েছি, হিন্দু মুসলিম মিলিয়ে অনেক তান্ত্রিকের কাছে গিয়েছে, এবং তান্ত্রিকদের কাছে গেলে পরে তান্ত্রিকটা তাবিজ দেয়, এটা দেয় ওইটা দেয়, কিন্তু এতে আমার ভাগ্নের কোনো কাজ হয় না, কোনো উপকার হয় না। হয়তো তাবিজগুলো থাকার পরে 1-2 দিন ভালো থাকে, এবং খুব কম সময়ের ভিতরে ওই জিনটা তাকে আবারও দখল করে নেয়। আমি শুনেছিলাম ওই খামিদ নামের যে জিনটা আছে, ওই জিনটা নাকি জিনের একটা গ্রুপের সর্দার, এবং জিনের সর্দার হওয়ার কারণে তার জিন, মানে ক্ষমতা এত বেশি, এত পাওয়ার যে তারাই আসলে কোনো তাবিজ তো মানে দমন করা যায় না। কিন্তু আমি যেহেতু মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, এবং আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি, আমার ছোটোবেলা থেকে না এই তান্ত্রিকের জিনিসগুলো বা জিনের জিনিসগুলো নিয়ে আমি রিসার্চ করতাম, বাট এটা আমি কোনো প্র্যাকটিক্যালি কাজ করি নাই, মানে কখনো কারো উপরে কাজ করি নাই, বা এটা আমি কখনো কারো উপরে প্রয়োগও করি নাই। শুধুমাত্র এই জিনিসগুলো আমি রিসার্চ করেছি, আমি এগুলো জেনেছি এবং আমার নিজের মাঝে রেখেছি, অতটুকুই। তো যাই হোক, আমি মেয়ের মামার সাথে কথাবার্তা বলার পরে আমার বাড়িতে আসছি, মানে আমি তখন ফুললি সিদ্ধান্ত নিয়েছি যে এই তানিয়া সুলতানা মেয়েটাকে আমি বিয়ে করব। এই মেয়েটাকে আমি বিয়ে করবো, এবং বিয়ে করে তাকে একটা আমি সুন্দর জীবন দেব। দেখেন, এই মেয়েটার হিসাব করতে গেলে ব্যাকগ্রাউন্ডে কেউ নাই তার বাবা, নাই তার মা, এবং খালার যে ছিল সেও গেল, এবং মামারা যে আছে তারাও ওভাবে তাদের ভাগ্নিদেরকে দেখবে না। আগে পরে মেয়েটার যে একটা কলঙ্ক আছে, যে মেয়েটার সাথে একটা খারাপ জিনের সম্পর্ক আছে, একটা জিনের সর্দার মেয়েটাকে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মেয়েটাকে অন্য কেউ বিয়েও করবে না, মেয়েটাকে বিয়েও করবে না। এই মেয়ের জীবনটা কিন্তু পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে যেহেতু মেয়েটা দেখতে শুনতে ভালো, আর ছোটোবেলা থেকে আমার একটাই ড্রিম ছিল যে আমার বউ দেখতে অনেক সুন্দরী হবে, তা মেয়েটার সাথে আমার কথা কাজে বা সব কিছুতে যেহেতু মিলে গেল, আমি মেয়েটাকে বিয়ে করব। এই বলে আমি তখন আমার পরিবারকে বিষয়টা জানাইলাম, আমার আব্বাকে, আমার আম্মাকে, এবং আমার ছোটো ভাইকে। তারা তখন বলল যে ঠিক আছে। এর পরের দিনে আমার মা এই মেয়েটাকে দেখার জন্য আমাদের ওখানে গেল, মানে আমাদের মাদ্রাসায় গেল। মাদ্রাসায় অফিস কক্ষে মা যাওয়ার পরে আমি তখন তানিয়াকে ডাকলাম, এবং তানিয়া তখন আসলো। আসার পরে মা তানিয়াকে দেখলো। এক দেখায় মা আমাকে বলতেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মেয়ে দেখে আমার খুব পছন্দ হয়েছে। এরকম একটা মেয়েই তো আমি আমার ছেলের বউ হিসাবে খুঁজতেছিলাম। আম্মা ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড বা অন্য কিছু না খুঁজে মুহূর্তের মধ্যে আম্মা ওখানে দাঁড়িয়ে রাজি হয়ে গেল যে ঠিক আছে, এই মেয়েটাকে আমি আমার ছেলের বউ হিসাবে নিয়ে নেব, এই মেয়েটাকে আমি আমার ছেলের বউ বানাবো। ওখানেই কিন্তু কথাবার্তা ফাইনাল হয়ে গেল। ওই দিন গেল, এবং এর পরের দিন আমার মা তানিয়ার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। কথাটা খেয়াল করে শোনেন, এরপরের দিন তানিয়ার মামার কাছে আমার মা বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এর আগের দিন রাতের বেলায় আমি খাওয়া দাওয়া করলাম, এশার নামাজ পড়লাম, এবং এশার নামাজ পড়ে আমি ঘরে ঘুমাইতে আসছি। এই ঘুমাইতে আসা অবস্থায় ভাই আমারে ধরে বসছে, এই সেই ধরা না, আমি যা শুয়ে আছি তন্দ্রায় যাচ্ছে, আমার চোখটা আস্তে আস্তে আমার গলাটা এসে চাইপা ধরছে। আমি আল্লাহর হুকুম, হয়তো আমি দোয়া দূরত পারি বলে আমি ওখানে দোয়া পড়তে শুরু করি, ভয়ঙ্করভাবে চিৎকার করে দোয়া পড়তেছি, এবং দোয়া পড়ে যখন ফু দিচ্ছিলাম, একটা পর্যায়ে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। আমি তখন খাটের উপরে বসে, এবং বসার পরে আমার মা কিন্তু কিছুটা বুঝতে পারে বাইরে থেকে যে কিছু একটা হয়েছে। মা তখন এসে দরজা ধাক্কাইতে আসে যে ইব্রাহিম, কী হয়েছে? দরজা খোল বাবা, তুই দরজা খোল, কী হয়েছে? দরজা খোল। আমি তখন দরজা খুলছি, মা ভিতরে এসে বলে, বাবা কী হয়েছে তোর?
আমি তখন বলি যে মা কিছু হয় নাই, কারণ আমি মায়ের কাছে এটা বলতে রাজি না। কারণ আমি যদি মায়ের কাছে এটা বলি, আমার মা এই তানিয়াকে আমার বউ হিসাবে মেনে নিবে না। মা বলবে যে না, এই মেয়েকে আমরা বিয়ে করাবো না, যেহেতু মেয়ের সাথে একটা জিনের সমস্যা আছে। আম্মাকে আমি জানাইলাম না, না জানানোর পর আম্মাকে আমি বিদায় করে দিলাম। বিদায় করে দেওয়ার পরে আমার মা তখন পরের দিন যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তখন মাকে একটু থামাইলাম যে মা, তুমি বিয়ের প্রস্তাবটা নিয়ে যাইও না, 2টা দিন অপেক্ষা করো। মা আমারে বললো, কেন অপেক্ষা করবো কেন, অপেক্ষা করার কি আছে? আমি বললাম না, 2টা দিন অপেক্ষা করো। 2টা দিন অপেক্ষা করলে তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে না, 2 দিন অপেক্ষা করো, এরপরে না হয় তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাবা। মা বলে আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরে যাব। অ্যান্ড এরপরে আমি তখন এর পরের দিনে তানিয়ার সাথে এই বিষয়টা নিয়ে আমি কথা বলার জন্য মাদ্রাসায় যাই। আমাদের যখন লাঞ্চ আওয়ার হয়, লাঞ্চের সময় আমি তখন তানিয়াকে আমার অফিসে ডাকলাম। ডাকার পর আমি তানিয়াকে বসাইলাম অফিস কক্ষে, বসিয়ে বললাম, তানিয়া, আমি তোমাদের মাদ্রাসায় ইব্রাহিম হুজুর, তো আমি অবিবাহিত, এটা তুমি জানো? বলে হ্যাঁ হুজুর জানি, এবং আমি এটাও জানি আপনি আমাকে বিয়ের জন্য আমার পরিবারের প্রস্তাব পাঠাইছেন। ও নিজেই বলতেছে। তো আমি বললাম যে আমি তোমার পরিবারে বিয়ের জন্য প্রস্তাব পাঠাইছি, তুমি এটাও জানো, তো আমি তোমাকে প্রশ্ন করি, তুমি উত্তর দাও যে তুমি আমাকে বিয়ে করতে চাও কি না। এরকম করেই বললাম। এটা বলার পরে ও তখন নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম কী হলো বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও কি না? উপরের দিকে তাকে, আমার মুখের দিকে তাকিয়ে সে এরকম করে মুখ নাড়াচ্ছে না। আমি বললাম কী ব্যাপার, তুমি মুখ নাড়াচ্ছ কেন, না বলতেছো কেন, তুমি কি আমাকে বিয়ে করবা না? আমাকে বলে না হুজুর, আমি বিয়ে করবো না। আমি বললাম কেন বিয়ে করবা না? বলে আমি একজনকে ভালোবাসি। আমি বললাম কাকে ভালোবাসো? বলে একজনকে ভালোবাসি। আমি বললাম কী নাম তার? বলে ওর নাম খামিদ। তো খামিদ বলার সাথে সাথে আমি বুঝে গেলাম যে ও জিনটার কথা বলছে। আমি বলে খামিদ, ওর বাড়ি কোথায়? বলে হুজুর জানি না। ও কোথায় থাকে জানি না। ওকে তুমি কিভাবে চিনো? ও আমার খুব ভালো বন্ধু, ছোটোবেলা থেকে আমি ওকে চিনি। তো ছোটোবেলা থেকে তাকে তুমি কিভাবে চিনো? বলে ও আসে আমার বিপদে আপদে আমার সময় সাথে থাকে, ও আমাকে ভালোবাসে, এবং রাতের বেলা আমি ঘুমোতে গেলে ও আমার সাথে ঘুমায়। আমি বলে ওকে তোমার হাজব্যান্ড, ও তোমার স্বামী? বলে সেটা জানি না, কিন্তু ও আমার এমন একজন, ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি তখন বলি ও কি মানুষ না জিন? বলে হুজুর ও জিন। আমি বললাম তো তুমি কি একটা জিনকে বিয়ে করবা? জিনের সাথে তো কখনো মানুষের সম্পর্ক হতে পারে না। জিন জাতি আর মানুষ জাতি এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। জিনের জগৎ আলাদা, মানুষের জগৎ আলাদা। মানুষের সাথে জিনের সম্পর্ক হতে পারে না, এটা কি তুমি জানো না? আমাকে বলে হুজুর আমি জানি। তা বললাম জানার পরেও তুমি কেন ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছো, বা কেন তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ, কেন তুমি আমাকে বিয়ে করতে চাও না? ও আমাকে বলল হুজুর আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে, মানে আমি খাদিমকে ছাড়া, মানে এই খামিদকে ছাড়া আমি কারো কথা চিন্তাই করতে পারি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি আমাকে বিয়ে করতে চানও, বা আপনি যদি আমাকে বিয়ে করেন, আপনার বড় ক্ষতি হয়ে যাবে, আপনি হয়তো বাঁচবেন না। এই কথা বলি মেয়েটা লাফ দিয়ে ওখান থেকে উঠে গেছে। আমি তখনই বুঝে গেছি যে ওর মাঝে কিছু একটা চলে আসছে, ওর মাঝে কিছু একটা ঢুকে গেছে। ও লাফ দিয়ে উঠে গেছে, চোখগুলো বড় বড় করে ফেলছে, মানে ভয়ঙ্কর দিকে, মানে ভয়ঙ্করভাবে আমার দিকে তাকাচ্ছে। অফিসে তো কেউ নেই, অফিস তখন লাঞ্চ আওয়ার একেবারেই ফাঁকা, সবাই খেতে গেছে। আমি তখন বললাম তুমি এখান থেকে যাও। মানে চোখগুলো এমন অবস্থা করছে যে ও পারে না আমাকে এখানে গলা টিপে ধরবে। আমি এখান থেকে যাও। পরে ধাম করে আমার দিকে মানে মুখটাকে একটু অন্যরকম করে বলতেছে, কালকে রাতে তো শিক্ষা হয় নাই। এমনিই বলতেছে কালকে রাতে তো শিক্ষা হয় নাই। আমি তখন বুঝে গেছি যে ওর ভিতরে ওই খারাপ জিনটা চলে আসছে। আমি বললাম যে তুমি এখন এখান থেকে যাও, এটা একটা মাদ্রাসা, এখানে খারাপই করো না। ও তখন বেরিয়ে গেল, মানে আমার সামনে থেকে বেরিয়ে গেল। এবং বেরিয়ে যাওয়ার পরে আমি তখন বসে বসে চিন্তা করতেছি যে কী পরিমাণের খারাপ হতে পারে। আমি ওর সাথে কথা বলতেছি, এবং কথা বলার সাথে সাথে ওর ভিতরে সে ঢুকে গেছে, মানে চিন্তা করা যায়। এবং ওর ভিতরে যখন ঢুকেছে, ও আমার দিকে এমন এক্সপ্রেশন দিয়েছে, এমনভাবে আমার দিকে তাকিয়েছে যে ওর চোখে মুখে আমি এমন ভয়ঙ্কর চাপ দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে আমি একজন হুজুর হিসাবে এই জিনিসগুলো জানার পরেও আমার ভিতরে ভয় ঢুকে গেছে। ও চলে গেল, এবং আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার জীবনে যদি বিয়ে করি তবে এই তানিয়াকেই বিয়ে করব। এবং এই জিন কিভাবে তানিয়ার সাথে থাকে বা কিভাবে তানিয়ার সাথে সংসার করে, আমি থাকতে এটা আমি কোনো দিনও মেনে নিব না। আমি যেভাবেই হোক ওই জিনের হাত থেকে তানিয়াকে মুক্ত করব, এবং তানিয়াকে নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাবো। আমি ফুললি ওই অফিসে বসে তখন আমি সিদ্ধান্ত নিলাম, এবং আমার তন্ত্রমন্ত্র যতটুকু জানা আছে ততটুকুই আমি তখন ওখানে তাবিজ বানাতে শুরু করলাম। আমি নিজেই তাবিজ বানাইলাম, এবং তাবিজ বানিয়ে আমি একটা তাবিজ আমার হাতে পড়লাম, এবং আরেকটা তাবিজ আমি আরেকটা তাবিজ পকেটে নিয়ে ওদের ক্লাসে গেছি, ওদের আরবি ক্লাস করার জন্য। তাবিজটা পকেটে নিয়ে যাওয়ার পরেই, মানে ওই কক্ষে ঢুকার সাথে সাথে তানিয়া লাফ দিয়ে উঠে গেছে। এটা তখনও তানিয়ার সাথে আছে।
লাফ দিয়ে উঠে গেছে, উঠে ও বেরিয়ে যাবে। আমি দুইটা মেয়েরে বললাম, এই তানিয়ারা ধর। দুইটা মেয়ে তখন দৌড় দিয়ে ওরা ধরছে। ভাই আপনি বিশ্বাস করবেন না, দুইটা মেয়েরে দুই দিকে মারছে। একটা মেয়ের মাথা জায়গায় ফেটে গেছে, আর একটা মেয়ে 2-3টা টেবিল নিয়ে এমনভাবে পড়ছে, মানে বলার মতো অবস্থা রাখে নাই। আমি ওই দূর থেকে তখন দোয়া পরে ফু দিলাম। ফু দেওয়ার সাথে সাথেও তখন এই মানে বেরিয়ে যাবে দরজার মধ্যে থেকেও সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছে। জ্ঞান হারিয়ে ফেলেছে। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমি ওখানে গিয়ে ওরা তাবিজটা পরাইলাম, হাতের মধ্যে তাবিজটা পরাইলাম। তাবিজটা পরিয়ে আমি তখন ওর জ্ঞান ফেরানোর জন্য ব্যবস্থা করলাম। ওর জ্ঞান ফিরে আসলো। আসার পর ওর কিছুই মনে নাই, শুধু এটি মনে আছে অফিস কক্ষে গিয়ে ও আমার সাথে কথা বলেছিল। ওই কথা ব্যতীত ওর আর কোনো স্মৃতি বা কোনো মেমোরি কোনো কিছু মনে নাই। পরে চেয়ারে বসছে, আমি বললাম, তানিয়া তুমি ঠিক আছো? বলে, হ্যাঁ হুজুর আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? না, বলে কোনো সমস্যা নেই। আমি বললাম, তোমার হাতে আমি একটা তাবিজ পরাইছি, দেখতেছো? বলে, হ্যাঁ হুজুর দেখছি। আমি বললাম, খবরদার এই তাবিজটা কিন্তু খোলা যাবে না হাত থেকে, কখনো খুলবা? আমি বলে, না হুজুর আমি এটা কখনোই খুলবো না। আমি ঠিক আছে। তখন ক্লাস শেষ হলো, ও চলে গেল, সবাই চলে গেল। আমি তখন ক্লাস শেষ করে আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমার আব্বা আম্মা দুজনেই আমাকে নিয়ে বসলো। বসে আমারে বলতেছে, কী রে তুই আমাদেরকে বললি এমন এমন ঘটনা, মেয়ের পরিবারে যাওয়ার জন্য, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, আবার হঠাৎ করে তুই আমাদেরকে মানা করলি, কারণটা কি? আমি তখন বললাম যে মা কারণ একটা আছে, কারণটা আছে তোমাদেরকে পরে বলবো। মা তখন আমারে বলে, আমি তোর পেটে হইছি না তুই আমার পেটে হইছিস, এমনি জিজ্ঞেস করে। আমি তখন কি বলো মা, আমি তো তোমার পেটে হইছি। বলে, তুই যদি আমার পেটে হয়ে থাকিস, তাহলে আমি যে তোর চেয়েও চালাক বা আমি যে তোর চেয়ে একটু বেশি বুঝি, এটা কি তুই মানিস না? না মা, মানবো না কেন? আমি আমার মাকে অনেক ভালোবাসি ভাই, মানে সারা পৃথিবী একদিকে, আমার মা আমার কাছে একদিকে। বলে, তাহলে তুই আমার কাছে কথা লুকালি কেন? না মা, আমি তো কিছু লুকাই নাই, এটা তুমি কেন বলতেছ? মা আমারে বলে, দেখ এই মেয়েটার সাথে একটা খারাপ জিনিস সম্পর্ক আছে, এটা সবাই জানে, মাদ্রাসার সব ছেলেমেয়েরা এটা জানে। আর মাদ্রাসার পিছনে বাড়ি হবার পরে আমি এই জিনিসটা জানবো না? তুই এটা চিন্তা করলি কেমনে? আমি বলি, মা তুমি জানছো, ভালো কথা জানছো, কিন্তু এখন তো আর এটা নিয়ে কথা বলে লাভ নাই, এটা সমস্যা নাই। মা বলে, অবশ্যই সমস্যা আছে। আমি জেনে শুনে একটা জিনে আক্রান্ত মেয়েরে আমার ঘরে তো আমি বউ বানায় আনবো না। আমি বললাম, মা দেখো মেয়েটা অনেক অসহায়, ওর বাবা নাই মা নাই, ওর নানুর বাড়িতে বড় হয়েছে, এরকম কোনো কথা বলো না যেটা বললে আল্লাহর গায়ে সইবে না বা আল্লাহ সহ্য করবে না। তুমি এরকম কোনো কথা বলো না। আমার মা তখন আমাকে একটা কথাই বলে যে আমি জেনে শুনে বুঝে আমি তো বিষ পান করতে পারি না। মা তখন এই বিয়ে থেকে পরিপূর্ণভাবে সরে গেল। সরে যাওয়ার পরে রাতের বেলায় আমি তখন কথাবার্তা শেষ হলো আম্মুর সাথে, আমি তখন ঘুমাইতে গেলাম। ঘুমাইতে যাওয়ার পরে আমি তখন আমার খাটে বসে চালান দিলাম বলতে চালান দেওয়া শুরু করব আর কি, মানে চালান শুরু করব, এমন সময় ওটাই যে এসে হাজির, মানে খামিদ এসে হাজির আমার ঘরের মধ্যে এসে খাই। এবং ঘরের কোণার ভিতরে একটা সাদা, আপনার একদম দাফনের কাফনের মতো একটা কাফন পড়ে আছে, সাদা কোণার ভিতরে বসে আছে। আমি জাস্ট আপনার দোয়া পড়বো এর আগেই, মানে ওরে আমি ডাকবো এর আগেও চলে আসছে। মানে একটা জিনের ভিতরে যতটুকু চালাকি থাকা উচিত, ওর ভিতরে তার চেয়ে অনেক বেশি আছে, মানে অনেক বেশি, কারণ জিনদের সর্দার। এরপরেও তখন মুখটা সরল, আমি ওর চেহারাটা দেখে আমি এত ভয় পেয়েছি বলার মতো না। এবং আমি ওরে জিজ্ঞেস করলাম ওর বয়স কত। ওর বয়স শুনে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। আমি বলি যে আপনার এত বয়স, মানে প্রায় 2500 বছর ওর চলতেছে। আমাকে এটা বললো যে 2500 বছর, প্রায়, তাও সঠিক না যে 2500 বছর কিনা। আমি তখন বললাম, আপনি আসেন আমি আপনার সাথে কথা বলি। তো চালানের মাধ্যমে উনি আমার সামনে আসছে, এসে বসছে। আমি বললাম, আপনার বয়স 2500 বছর, আর তানিয়ার বয়স খুব বড় জোর হইলে 16 থেকে 17 বছর হবে, এর বেশি হবে না। তো আপনি কিভাবে 2500 বছরের একজন মানুষ হয়ে বা জিন হয়ে আপনি 16-17 বছরের একটা মেয়েকে এইভাবে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করার চেষ্টা করতেছেন বা তাকে অন্য কারো বউ হতে দিচ্ছেন না, কারণটা কি? আমাকে বলে, দেখেন ইব্রাহিম, আমি জানি আপনাকে পছন্দ করেন এবং আপনাকে বিয়ে করতে চান। এর আগেও ওকে অনেকেই পছন্দ করেছে, যেটা তানিয়ার পরিবার আপনাকে জানায় নাই, তানিয়ার মামাও জানায় নাই, তানিয়ার খালাও জানায় নাই। এর আগেও তানিয়াকে অনেক ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমি একটাকেও বাঁচতে দিই নাই। আমি তানিয়ার জন্য 2 জনকে হত্যা করেছি, ডিরেক্টলি বলল, এবং এই 2 জনের নামও বলল। আমি বললাম, কি বলেন আপনি? বলে, হ্যাঁ, তানিয়ার খালার বাড়িতে এই 2 জনে বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল, 2 জনেই প্রবাসী ছিল, আমি ওদের 2 জনকেই হত্যা করেছি। আপনি খবর যদি না নিয়ে থাকেন, আপনি খবর নেন। এবং সেদিন রাতে আমি আপনাকেও হত্যা করতাম, কিন্তু আপনার মন্ত্রের জ্বালায় আমি সইতে পারিনি, আমি চলে গেছি, তা না হলে আমি আপনাকেও হত্যা করতাম। আমি তখন বললাম যে আপনি কেন এগুলো করবেন?
আপনি এগুলা কেন করবেন? আপনি তো এগুলো করতে পারেন না। আপনাদের জগৎ আলাদা, আমাদের জগৎ আলাদা। আপনি তো আমাদের জগতে এসে আমাদের কোনো মেয়ের উপরে এইভাবে টর্চার করতে পারেন না। উনি তখন আমাকে বলল, "আমি তো টর্চার করি না।" আমি বললাম, "টর্চার করেন না?" আমি যে ওনার সাথে কথা বলতেছি ভাই, উনি তখনও ওই সাদা কাপড়টা পরে, মানে সাদা দাফনের কাপড়টা তার মুখে পেঁচিয়ে আছে। আমার সামনে বসে আছে, স্পষ্ট আমি দেখতেছি এবং তার সাথে সরাসরি কথা বলতেছি। আমি তখন বললাম, "তাহলে?" ও বলে, আমি এই মেয়েটাকে কোনো টর্চার করি না, তাকে কোনো অত্যাচার করি না। ছোটোবেলা থেকেই মেয়েটা খুবই অসহায়। তার বাবা মা মারা যাওয়ার পরে তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। ওর এই ছোটোবেলায় আমি ওর সাথে খেলার সাথে ছিলাম, আমি ওর সাথে খেলতাম, আমি ওকে খাওয়াইতাম, আমি ওকে গোসল করাইতাম। ও বেশ কয়েকবার পুকুরে পড়ে গেছিল, মরে যেত। আমি পুকুরে ওকে মৃত্যুর হাত থেকে আমি ফিরে আনি। ও ছোটোবেলায় অনেকবার অসুস্থ হয়েছিল, আমি ওর চিকিৎসা করি, মানে আমি ওর সেবা করে আমাকে ভালো করি। এবং রাতে রাতে মা যেমন করে সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ায় দেয়, আমি একইভাবে তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি তানিয়াকে ঘুম পাড়াই। তানিয়ার সাথে আমার সম্পর্ক কি এটা আমি জানি না, তবে আমি এটা বুঝি যে খামিদ বেঁচে থাকতে তানিয়াকে কেউ বিয়ে করতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না এবং এটা আমি কোনোভাবেই মেনে নিব না। আপনাকে আমি আপনার ভালোর জন্য আমি আপনাকে লাস্টবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আপনাকে বলে যাচ্ছি যে আপনি কোনোভাবেই তানিয়াকে বিয়ে করার মতো দুঃসাহস দেখাবেন না, এতে আপনার প্রাণহানি ঘটতে পারে। যেহেতু দুজনকে আমি হত্যা করেছি, আপনাকে হত্যা করতে আমার বেশি সময় লাগবে না। আপনার ওই তন্ত্র মন্ত্র কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। আপনি যে তানিয়ার হাতে তাবিজ পরিয়েছেন এটাতেও কোনো কাজ হয়নি। কালকে দেখবেন যে ওই তাবিজ আছে কিনা। ওই তাবিজ আমি নিজের হাতে খুলে ফেলেছি। তাহলে আমার ক্ষমতা সম্বন্ধে আপনি বুঝতে পারেন। আপনি আমার নামে কার কাছে বিচার দিবেন? আমি আমাদের দলের সর্দার। আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে দেখি কি করা যায়। এই বলে ওর কাছ থেকে আমি তখন বিদায় নিলাম। সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই। সারাটা রাত আমি বসে আছি, কি করা যায়। সকালে ফজরে আজান দিল, আমি তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে আমি তখন একটু বাইরে হাঁটতে বেরোলাম। হাঁটতে বেরোয়ার পরেও ভাই, মানে আমি দেখতেছি যে ও কিন্তু আমার পিছু ছাড়তেছে না, আমার আশেপাশে আছে এবং আমাকে ও যে কোনো সময় আক্রমণ করতে পারে। শুধু তাবিজ এবং ওই মন্ত্রের কারণে হয়তো খুব বেশি একটা কাছে ভিড়তে পারে না, কিন্তু আক্রমণ করার পরিকল্পনা আছে। তো যাই হোক, আমার নানু বাড়িতে একজন বড় মাপের তান্ত্রিক আছে, আমার জানা মতো আর কি। উনি অনেক বয়স হয়ে গেছে, আগে এই ধরনের কাজ করতে, এখন আর করে না। তো আমার দৃষ্টিতে উনি অনেক বড় একজন তান্ত্রিক, মানে কবিরাজ। আমি যতটুকু শিখেছি কবিরাজি বেশিরভাগ আমার ওনার কাছ থেকেই শিখা। উনি আমার ওই লাইনের ওস্তাদ বলা চলে। সকালবেলা আমি তখন সাইকেলটা বের করে ওনার বাড়ির দিকে রওনা দিছি। আমি আর মাদ্রাসায় গেলাম না, মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় ছুটি নিয়েছি। নেওয়ার পর আমি ওনার বাড়ির দিকে রওনা দিছি, আমার ওই দাদার বাড়ির দিকে, নানার বাড়ির দিকে। তো ওনার কাছে গেছি, ওনার কাছে যাইতেছি, তখনও আমার কানে কানে বলতেছে যে ইব্রাহিম লাভ নাই। আমার কানে কানে এগুলো বলতেছে। ও কিন্তু মানে আমার সাথে সরাসরি আছে। কানে কানে বলতেছে, ইব্রাহিম যতই চেষ্টা করো লাভ নাই, তুমি বৃথা চেষ্টা করতেছো, তুমি মানে অন্যায় করতেছো, আমাকে এরকম করে বলে। আমি আমার ওই নানার কাছে গেলাম, গিয়ে নানার পাশে বসছি। বসার পরে নানা আমার দিকে তাকায় সব বুঝে গেছে, কারণ উনি তো এই লাইনের ওস্তাদ, এই লাইন সম্বন্ধে উনি অনেক ভালো জানে। আমার দিকে তাকিয়ে বলতেছে, আমার কাছে কেন আসছিস? মেয়ের অভাব পড়ছে এই দুনিয়াতে, মেয়ের অভাব, তা কেন আমার কাছে আসছিস? আমি নানার দিকে তাকিয়ে বললাম, নানা আমি চলে যাব, শুধু একটা প্রশ্ন করব, আপনি যদি ওই একটা প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেন, আমি এখানে আর একটা সেকেন্ডও বসবো না, আমি এখান থেকে ডিরেক্টলি এখনই চলে যাব। নানা বলে, ঠিক আছে, বল তোর প্রশ্নটাকে। এবং আমার প্রশ্ন হচ্ছে, এই দুনিয়াতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কে, মানুষ না জিন? নানা বলে, তো ক্লাস 2 এর বইয়ের মধ্যে আছে, তুই মাদ্রাসায় শিক্ষকতা করিস, তুই কি জানিস না এটা? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমি বলি, তাহলে মানুষ যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে থাকবে, তাহলে আমি কেন একজন জিনের কাছে হেরে যাব? আমি রাসূলের উম্মত, আমি আদম সন্তান, আমি কেন একজন জিনের কাছে হেরে যাব? আমি তো একজন জিনের কাছে হেরে যাওয়ার প্রার্থী নয়। আপনি আমাকে কোন কাপুরুষত্ব নিয়ে বললেন যে মেয়েটাকে বিয়ে না করার জন্য? তার মানে কি আমি জিনের কাছে হেরে যাব? আমি জিনের কাছে হেরে গিয়ে আমি তানিয়াকে ছেড়ে দিব? নানা আমাকে বলল যে, দেখ, সব জিন একরকম না। এটা যদি নর্মাল কোনো জিন হতো, তুই এটার সাথে যুদ্ধ করতে পারতি বা তুই হয়তো সফলতা আনতে পারতি, কিন্তু এই যে জিনটার, মানে যে জিনটার সম্বন্ধে তুই আমার কাছে আসছিস বা যে জিনের সাথে তুই যুদ্ধে লাগতেছিস, এই জিনটা কিন্তু হিসাব করলে জিনদের বাদশা। ওনার সাথে ফাইটিং করে তুই টিকতে পারবি না। আমি তখন বললাম, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব জিন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ না।
নানা তখন আমাকে বলে, যে মেয়েটাকে তুই বিয়ে করতে চাস ওই মেয়েটাও তো ছেলেটাকে পছন্দ করে বা ওই জিনটাকে পছন্দ করে, ওই জিনের সাথে থাকতে চায়। আমি বললাম যে এটা আপনি ভুল বললেন, একটা মেয়েকে জিনে তন্ত্র মন্ত্র দিয়ে তাকে ভুলায়া ভালায় রাখছে, আর এটাই কি সত্য নাকি? আদৌ এটা সত্য না। বড় সত্য হচ্ছে যে আমি ওকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। নানা তখন আমাকে একটা তাবিজ দিল, দুইটা তাবিজ দিল, দিয়া বলল, একটা তোর হাতে বাঁধবি, একটা মেয়ের হাতে বাঁধবি, তবে এখান থেকে যাওয়ার সময় তুই এটা পড়তে পড়তে যাবি এবং তোর সামনে যতই ভয়ানক কিছু হোক তুই কিন্তু পিছপা হবি না। আমি বললাম, না না, আপনি আমাকে এগুলো কেন বলতেছেন? আমি নিজেই তো একজন কবিরাজ, আমার কি হবে, আমি যাচ্ছি। আপন ভাই, আপনি বিশ্বাস করবেন না, সাইকেলটা নিয়ে যখন রওনা দিছে আমার কাছে মনে হচ্ছে যে পিছন থেকে আমার সাইকেলটা টেনে ধরে রাখছে। ভয়ঙ্করভাবে পিছন থেকে আমার সাইকেলটা টেনে ধরে রাখছে। আমি সাইকেলটা নিয়ে কোনোভাবেই সামনের দিকে যেতে পারছি না। সাইকেলটা নিয়ে সামনের দিকে যেতে পারছি না। আমি তখন সাইকেলটা রাস্তায় ফেলে দিছি এবং রাস্তায় সাইকেলটা ফেলে দেওয়ার পর আমি তাবিজগুলো নিয়ে যাচ্ছি। ভাই, এত পরিমাণের তুফান, মানে তুফানে মনে হয় যেন আমাকে মানে রাস্তা থেকে ফেলে দিবে এমন একটা অবস্থা। হাইরে বৃষ্টি, মানে বৃষ্টিতে আমার পুরো শরীর ভিজে গেছে। তুফানে মনে হয় যেন আসমানটা ভেঙে যাবে এমন একটা অবস্থা। আমি আমার বাড়িতে হেঁটে হেঁটে গেছি। উঠানে যাওয়ার পরে, মানে আমার বাড়ির আঙিনায় যাওয়ার পরে দেখি আর কোনো বৃষ্টি নেই, আর কোনো তুফান নেই। আমি ঘরে গিয়ে বললাম, মা, আমার একটা পাঞ্জাবি, তো আমার পাঞ্জাবিটা ভিজে গেছে, আমি পাঞ্জাবিটা মানে চেঞ্জ করবো। আমার আম্মাকে বলতেছি। আমার আম্মা তখন আমারে বলে, তুই কি পাগল হয়ে গেলি? কত সুন্দর রোদ উঠে এসেছে, আকাশে কত বড় সূর্য, তোর শরীরে তো এক ফোঁটা পানিও নাই, তুই কি পাঞ্জাবি চেঞ্জ করবি? তোর পাঞ্জাবি ভিজে গেছে। মানে আমি তখন নিচের দিকে তাকাই, দেখতেছি আসলেই তো ঠিক, আমার পাঞ্জাবি একটা ফোঁটাও ভিজে নাই, পাঞ্জাবি যেমন আছে তেমনই। কিন্তু এটা হলো কেন? আমার তখন হঠাৎ মনে পড়ছে, আর আমি তো আমার শরীর বন্ধ করি নাই। আমি যে নানার ওখান থেকে রওনা দিয়েছি, আমি কিন্তু আমার শরীরটা বন্ধ করি নাই। যদি শরীরটা আমি বন্ধ করতাম তাহলে কিন্তু এগুলো হতো না। আমি তখন আমার শরীর বন্ধ করি, ঘরের মধ্যে গিয়ে শরীর বন্ধ করি, এবং বন্ধ না দিয়ে আমি তখন চিন্তা করতেছি যে কি করা যায়। পরের দিন মাদ্রাসায় গেছি, যাওয়ার পরে আমি ওই তাবিজটা নিয়ে গেছি। তখন তানিয়া মাদ্রাসায় আসে নাই। আমি তখন মাদ্রাসায় গেছি, যাওয়ার পরে এই তাবিজটা নিয়ে গেছি। যাওয়ার পরে দেখলাম যে তানিয়া নাই। তানিয়া না থাকার পরে মেয়েগুলোর জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, তানিয়া আসে নাই? বলে, না হুজুর, তানিয়া তো আসে নাই, আজকে তানিয়া আসে নাই। আমি তখন লাঞ্চ আওয়ারে তানিয়ার বাড়িতে অন্য মেয়ে পাঠাইলাম, বললাম যে যাও তানিয়াকে মাদ্রাসায় নিয়ে আসো। আমার একজন ছাত্রী গেল, গিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর, তানিয়ার মামা বলতেছে তানিয়া নাকি মাদ্রাসায় আসছে। কি বলো, তানিয়া মাদ্রাসায় আসছে? কখন আসছে? বলে, মানে সকালবেলায় নাকি মাদ্রাসায় আসছে। আমি বললাম যে ও মাদ্রাসা আসে নাই। এটা বলার পর ওর মামা খুব টেনশন করতেছে। এই মেয়েটার সাথে কথা বলার প্রায় 5 মিনিটের মধ্যে ওর মামা তখন মাদ্রাসায় চলে আসে, একটা সাইকেল নিয়ে। আইসা আমার বলতেছে, ইব্রাহিম হুজুর। কি হয়েছে? বলে, আমাদের তানিয়া কোথায়? আমি বললাম, তানিয়া কোথায় তা আমি জানি না, আমি তো মাদ্রাসায় তানিয়াকে পাই না। উনি বলে, না, তানিয়া মাদ্রাসায় আসছে, তানিয়া মাদ্রাসা থেকে কই গেল? আপনাকে আমি বারবার বলছি যে আপনি এগুলো করবেন না, আপনি দরকার নাই। উনি কিন্তু আমাকে কিছুদিন আগে একবার মানে যে কোনো মাধ্যমে উনি আমার কাছে পাঠাইছে যে উনি তানিয়াকে বিয়ে দেওয়ার দরকার নেই, তানিয়াকে বিয়ে দিলে ওনাদেরও ক্ষতি হবে, তানিয়ারও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে, এই জন্য উনি তানিয়াকে বিয়ে দিতে চায় না। উনি আমার কাছে লোক পাঠাইছে যে আমি যাতে তানিয়াকে বিয়ে নিয়ে কোনো কথাবার্তা না বলি, এটা যাতে ওখানেই বন্ধ রাখি। এখন উনি এখানে এসে আমার সাথে খুব গরম হয়ে গেল যে আপনাকে মানা করার পরও আপনি কেন তানিয়াকে বিয়ে করতে গেলেন, বা আপনি কেন তানিয়াকে বিয়ে নিয়ে কথা বলতেছেন? আমার বাগনিরে না পাইলে কিন্তু আমি আপনার নামে আমি আপনার নামে মামলা করব, এরকম করে বলে। আমি, ঠিক আছে, আপনি যান। পরে উনি চলে গেল। আমি তখন অফিসের একটা কোণার ভিতরে আমার যেই জিনিসগুলো আছে ওগুলো নিয়ে বসলাম। বসে দেখে তানিয়া নাই, তানিয়ারে নিয়ে গেছে। যে খামিদ আছে, খামিদেই নিয়ে গেছে। খামিদ নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে ও কিন্তু এতদিন পর্যন্ত তানিয়াকে নেওয়ার চেষ্টা করছে, বাট তানিয়া যায় নাই। এবার কিন্তু তানিয়া ইচ্ছে করে ওর সাথে চলে গেছে। এর আগেও তানিয়াকে 2 বার নিয়ে গেছে, কিন্তু তানিয়া থাকে নাই। তানিয়া যখন কান্নাকাটি করে, ওর ভালো লাগে না, ও থাকতে চায় না ওখানে, এবং একটা পর্যায়ে ও তখন বাধ্য হয়ে তানিয়াকে আবারও পৃথিবীতে দিয়ে যায়, বা ওর আত্মীয় স্বজনের কাছে দিয়ে যায়। এবার যে নিয়ে গেছে ও আর তানিয়াকে দিবে না। পরে ভাবলাম যে কি করা যায়। তাবিজটাও তো আমার কাছে রয়ে গেল, আমি তাবিজটাও পড়াইতে পারলাম না। ভাই, আমার মাথায় কোনো কিছু খেলতেছে না, কিন্তু আমার কিন্তু সবাই মানা করতেছে, যে আমার পরিবার আছে, আমার মা বাবা যারা আছে সবাই মানা করতেছে যে এটা বাদ দে, আমরা দেখে শুনে তোকে অন্য কোথাও বিয়ে করাবো, এই মেয়েরে যেহেতু নিয়েই যাচ্ছে বারবার, এরে তুই এরকম করিস না, সবাই মানা করছে। আমি দুপুরের মানে আপনার লাঞ্চের পরে যখন আমাদের ক্লাস আর আমি করলাম না, আমি আবার ডিরেক্টলি ওই নানার কাছে গেছি। আবার সাইকেল চালিয়ে নানার কাছে, আমার শরীর বন্ধ না করে আমি তখন নানার কাছে গেছি। যাওয়ার সাথে আমি একটা আমার মাদ্রাসার ছাত্ররে নিয়ে গেছি, কারণ আমার সাইকেল চালিয়ে যাওয়ার মতো শক্তি ছিল না। বাচ্চাটা মানে ওই ছেলেটা সাইকেল চালাইছে, আমি পিছনে বসছি। ও আপনার এই দাখিল পরীক্ষা দিবে এরকম একটা ছেলে। পরে আমি গেছি নানার কাছে। যাওয়ার পরে মাগরিবের পর হয়ে গেছে।
নানার আমি একসাথে মাগরিবের নামাজ পড়লাম, পরে আমি নানা মানে মসজিদেই বসে বললাম যে নানা কী করতে পারি। নানা আমারে বলে, দেখ আমি যে তোরে বললাম এই জিনটা ভালো না, এই খামিদ জিনটা অতিরিক্ত খারাপ, এবং কতটাই খারাপ তুই চিন্তা কর যে তুই তাবিজটা আমার কাছ থেকে নিয়ে গেলি আর ওই মেয়েটাকে নিয়ে চলে গেছে। এটা কোনো নর্মাল কথা? এটা কোনো নর্মাল বিষয়? এখন তুই কী চাস আমারে বল। আমি বলি, না আমি যদি এই নালে আমার জীবনও চলে যায়, আমি যদি এই নালে মরেও যাই না আমার কোনো আফসোস থাকবে না, আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু আমার জীবন থাকতে আমি কখনোই এই তানিয়াকে ওই জিনের সাথে থাকতে দিব না। এতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি আমার মৃত্যু বরণ করতে রাজি আছি, কিন্তু আমি এটার বাস্তবতা রূপ দেখতে চাই না, বা আমি এটার বাস্তবতা হতে দিব না। নানা তখন আমারে বললো যে তোর পাগলামি দেখে না আমি আর পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দেখি মেয়েটা কই আছে। পরে ওইখানে বসে মসজিদে বসে নানা সালান দেয়, সালান দিয়ে দেখতেছে বাপ রে বাপ, ওরে তো অনেক দূরে নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে গেছে। এখন তুই এখনও কি ওরে চাস? আমি বললাম, না আমি ওরে চাই, আমার কথা হচ্ছে আমারে লাগবে। বলে ঠিক আছে তুই থাক। পরে নানার ওখানে থেকে গেলাম। আমার যে ছেলেটা আসছে, আমার ছাত্রটারে আমি সাইকেল দিয়ে পাঠিয়ে দিস, ও বাড়িতে চলে গেছে। ও বাড়িতে চলে গেল, আমি তখন আসছি রাতের 1টার দিকে, আপনার আনুমানিক রাত 1টার দিকে। আমি আর নানা তখন চালানে বসছি, 1টার দিকে চালানে বসছি। চালানে বসেই চালান দিতেছি, হঠাৎ করে আপনার রাত্র 3:30টার দিকে আমার বাড়ি থেকে লোক আসছে আমার নানার বাড়িতে। আমার নানা এখানে আইসা, আমার ছোটো ভাই সহ আরেকটা ছেলে আইসা বলতেছে, ভাইয়া আম্মার অবস্থা খারাপ, আম্মা তো মারা যাইতেছে, আম্মার অবস্থা খারাপ, আম্মা মারা যাইতেছে, আম্মার নাকে মুখে রক্ত উঠে গেছে। মানে এদিক দিয়ে কোনো কিছু করতে না পেরে ওদিক দিয়ে আমার আম্মার অ্যাটাক করে বসছে, যে আম্মার অবস্থা খারাপ, আমার নাকে মুখে রক্ত বেরোতেছে, আমারে বাঁচানো যেতেছে না, কী করবেন করেন। নানা তখন একটা হাসি দিয়ে বলে, দেখছোস কী করছে? আমি বললাম, নানা কী করবো? বলে, থাক, তোর ভাইয়েরও আর যাইতে দিস না, তোর মায়ের কিছু করতে পারবে না, এখানে বয়। সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত আমরা বসে আছি। ফজরের পরে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে তাবিজ বানায় নানা আমার দিল, যে এই তাবিজটা তোর পরিবারের প্রত্যেকটা মানুষকে পড়াইবি এবং তোর বাড়ির চারপাশে এইগুলা দিয়া বন্দনা দিবি, মানে বাড়ি বন্ধ করবি। এরপর আমি এগুলো নিয়ে সকালবেলা আমার বাইরে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখেছি আমার আম্মার অবস্থা খুব খারাপ। আমার আম্মার বুকের উপরে চাপা দিয়ে আমার আম্মার রক্ত বের করে আমার আম্মার অবস্থা খুব খারাপ। আম্মারে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং ছোটো ভাই সহ পরিবারের সবাই আমরা তখন এই তাবিজটা পড়লাম। পরে বাড়ির চারপাশে, মানে চারদিকে তখন তাবিজটা, মানে আপনার যে বন্ধনা দেওয়ার যে তাবিজটা, বাড়ি বন্ধের তাবিজটা দিলাম। দিয়ে দুপুরের দিকে আসছি, আমার মা এসে আমার হাত ধরে কান্না করতেছে। আমার মায়েরা অনেক কিছু দেখাইছে রাতের বেলায়, অনেক কিছু দেখে মা আমার হাত ধরে কান্না করতেছে, বাবা আমি তোর কাছে হাত জোর করে ভিক্ষা চাই, আমি যদি সত্যি তোর মা হয়ে থাকি তাহলে কিন্তু তুই আমার কথা শুনবি। আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরছি, আমি তোর জন্মদাতা মা, আর যদি আমি তোর জন্মদাতা মা হয়ে থাকি তাহলে তুই আমার কথা শুনবি। বাবা রে, যা হবার তা হয়ে গেছে, এই জিনিসটা এখানেই বন্ধ রাখ, এই জিনিসটা নিয়ে আর এক পাও সামনের দিকে যাবি না, এক পাও সামনের দিকে যাবি না, আমরা তোরে দেখে শুনে অন্য কোথাও বিয়ে করাবো, তুই তানিয়ারে ভুলে যা। এইভাবে যখন মা হাত ধরলো, মানে সবাই আমাকে মানা করার পর আমি সবার মানা যদিও ওভারটেক করি বা সবার মানা যদিও আমি ডিনাই করি, কিন্তু আমার মা যখন এসে আমার হাতে ধরছে, আমি ভাই তখন আর নিজেরে শক্ত রাখতে পারি না। আমি তখন মারে বলছি যে মা ঠিক আছে, তুমি যেটা বলছো আমি এটা দেখবো বা আমি এটা মানবো, আমি এটা দেখবো, আমি এটা মানবো, এই কথা আমি বলছি। বলে আমি আম্মার কাছ থেকে বলে আমি তখন আম্মার কাছ থেকে বিদায় নিছি, মানে আম্মার কাছ থেকে বিদায় নিছি। পরে আম্মা অন্যত্র মেয়ে দেখতেছে, আমি অন্যত্র বিয়ে করব, অন্য কোথাও মেয়ে দেখতেছে, অন্য কোথাও বিয়ে করব, এই পরিকল্পনা মানে ওই কল্পনা এর মাঝে পড়ে আসি। এরই মাঝে পড়ে থাকার কয়েকদিন পরে আমার জন্য মেয়েটাই দেখতেছে বা আমাকে অন্য কোথাও বিয়ে করাবে, এরই মাঝে হঠাৎ করে তানিয়ার মা, আপনার তানিয়ার বড় মামা আমার বাড়িতে একদিন আসছে। আইসা আমারে বলতেছে, এমন করেই বলতেছে যে আমি তো আপনার মনে করছিলাম আমার কিন্তু অন্য কোথাও বিয়ে মোটামুটি মানে কথা পাকাপোক্ত হয়ে আছে, অন্য কোথাও বিয়ে আমার হয়ে যাবে, 3 তারিখ অপেক্ষা, 3 তারিখ হবে। আমারে বলতেছে যে আপনাকে তো আমি ভালো মনে করছিলাম, আপনি একজন দিনদার হুজুর, আপনি আমার তানিয়ারে আমার কাছ থেকে নিয়ে গেছেন, আপনার কারণে ওই জিনটা তানিয়ারে নিয়ে গেছে, আপনি তানিয়াকে আইনে দিয়ে এরপর আপনি বিয়ে করবেন। আমি বললাম তানিয়াকে নিয়ে গেছে, তানিয়াকে আমি আনবো কেমন করে? বলে আনতে হবে, আপনার কারণে তানিয়াকে নিয়ে গেছেন, তানিয়াকে নিত না। আর তানিয়া আজকে এত মাস আমাদের সাথে আছে, কখনোই তানিয়াকে নিয়ে যায় নাই, যদিও নিয়ে যাইতো 1 দিন 2 দিন রাখতো, রেখে আবার দিয়ে দিত, কিন্তু এবার তানিয়াকে নিয়ে গেল, অনেক দিন হয়ে গেল আমার তানিয়াকে ফিরিয়ে দিচ্ছে না, তার মানে আপনার কারণে তানিয়াকে আটকায় রাখছে। এখন আপনি আমার ভাগ্নিকে জিনের হাতে তুলে দিয়ে আপনি বিয়ে করে সংসার করবেন, এটা তো হতে পারে না। আমার কথাগুলো মা কিন্তু শুনতেছে, ওনার কথাগুলো।
আমার মা তখন বলতেছে, দেখেন এই ঝামেলার ভিতরে আমার ছেলেরে ফালাইয়েন না, আমার ছেলে তো কোনো অন্যায় করে নাই, আপনার ভাগ্নির সাথে আগ থেকে জিনের এই সমস্যাটা আছে এবং জিনের এই সমস্যাটা প্রথম থেকেই আছে, এখন শুধু শুধু আমার ছেলেকে আপনি কেন দোষারোপ করতেছেন। তানিয়ার মামা বলতেছে, দেখেন আগে থেকে এই জিনের সমস্যাটা আমার ভাগ্নির ছিল, আমি এটা মানি, কিন্তু এইভাবে জিনি আমার ভাগ্নিকে নিয়ে আটকাই ফেলে নাই, এইবার আমার ভাগ্নিরে নিয়ে পরিপূর্ণভাবে আটকাই ফেলছে। আপনার ছেলে যদি সত্যিকারে দিনদার মানুষ হয়ে থাকে, আপনারা নাকি এখানকার মুসলিম ফ্যামিলি, আপনারা নাকি এখানকার সবচেয়ে ভালো ফ্যামিলি, আপনারা নাকি ধর্মীয় ফ্যামিলি, যদি আপনাদের বিপর ন্যায় বিচার থেকে থাকে তবে আপনারা আমার ভাগ্নিকে আইনা দিয়া এরপরে আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন। এর আগে যদি আপনার ছেলেকে আপনি বিয়ে করান, আপনি রোজ হাসরে আল্লাহর কাছে দায়ী থাকবেন, আমি আপনাকে অভিশাপ দিয়ে গেলাম। এই কথা বলে ওই লোকটা তখন চলে গেল, মানে মামা চলে গেল। মা তখন বসে আছে, বসে বসে আমার মা ডাক দিয়ে বসে বলতেছে, ইব্রাহিম তুই কি পারবি মেয়েটারে আনতে? এমন করে মা বলতেছে। বলে, মা আমি চেষ্টা করলে পারবো। মা বলে, চেষ্টা করলে পারবি? আমি বললাম, হ্যাঁ আমি যদি চেষ্টা করি আমি মেয়েটারে আনতে পারবো। আমার আম্মা বলে, তাহলে একটু চেষ্টা কর। মা আমার এইবার বলে যে তাহলে একটু চেষ্টা কর। এইবার চেষ্টা কর কথা বললো। পরের দিনে আমি এবার নানার কাছে আবার গেলাম যে নানা, এখন তো আমার পরিবারের সব মানুষ সেভ আছে, আপনি বাড়িও বন্ধ করছি, আমার মারও দিচ্ছে। নানা আমার বলে, তুই না অন্য কোথাও বিয়ে করবি? খবর পাইলাম যে না, অন্য কোথাও বিয়ে করবো না, আমি তানিয়ারে ফিরে আনবো, যদি বিয়ে করাই লাগে তানিয়াকে ফিরে আনার পরে অন্য কোথাও বিয়ে করবো। নানা বলে, তাহলে আবারও চালাইবি? আমি বলে, আবারও চালা। এরপরের দিন রাতে আমরা আবারও বসছি। ভাই এগুলো তো আসলে মানে বোঝানো যাবে না ভাই, এগুলো আপনারা বুঝবেন না, বললেও শুনবেন না। আমি আর নানা মনে করেন কাশি টানা খেলা খেলতেছি, এক পাশে জিনে ধরে কাশি টানতেছে, আরেক পাশে আমি আর নানা ধরে কাশি টানতেছে। মানে এটা এই কাশি টান হচ্ছে যে মন্ত্রের কাশি টান, জিনের ক্ষমতা দেখাচ্ছে, আমরা আমাদের তাবিজ তুমানের ক্ষমতা দেখাচ্ছি, আমরা একদিক থেকে টানতেছি, জিনে একদিন ধরে টানতেছে, মানে দুইজন দুই দিক ধরে টানতেছি, কোনোভাবেই আনা সম্ভব হচ্ছে না। তানিয়াকে সারাটা রাত আমরা কেটে গেল, সারাটা রাত আমি আর নানা এই সজাগ, কিন্তু সারা রাত আনতে পারলাম না। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আমরা কতটা ক্লান্ত হয়ে গেছি চিন্তা করেন। আমরা মসজিদে ঘুমাই গেছি, মানে মসজিদে শুয়ে পড়ছি। মসজিদে শুয়ে পড়ার পরে যখন ঘুম ভাঙলো, আমার তখন প্রায় ঘড়িতে আপনার 10টা থেকে 10:30 বেজে গেছে। মানে কত লম্বা ঘুম দিচ্ছি মসজিদের মধ্যে। 10:30 বাজে কেমন করে আমি দেখেছি আমার নানা কার সাথে জানি কথা বলতেছে বসে বসে। তো নানার যেহেতু প্যারানর্মাল জিনিসগুলো আগ থেকেই নানার জানা বা এগুলো নানা করা, তাই আমি ভাবলাম যে নানা ওগুলোর সাথে কথা বলে। আমি উঠছি, ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুইছি। নানা বলে, চল বাড়ির দিকে চল। বাড়ির দিকে গেলাম, নানা নাতি দুজনেই হচ্ছে বাড়িতে গিয়ে গরম গরম ভাত খাইলাম। ভাত খাইয়া নানা তখন আমারে ওনার বাড়ির ওইদিকে একটা আপনার ওই যে জাম গাছ, অনেক বড় একটা জাম গাছের নিচে আমারে নিয়ে বসছে। বইসা আমারে বলতেছে, নাতি রে, আমি মেয়েটার তোর আইনে দিব, আমি একজনের সাথে কথা বলছি, আমার কাছে মসজিদে আসছে, ওর সাথে পরামর্শ নিছি, ওর ওই পরামর্শ অনুযায়ী আমি মেয়েটাকে তোর কাছে এনে দিতে পারবো। তো মেয়েটাকে তোর কাছে আমি এনে দিব, কিন্তু খবরদার তোকে এই জিনিসগুলো মানতে হবে। মানে কিছু জিনিস আমারে বললো যে এই জিনিসগুলো তোকে মানতে হবে, এই জিনিসগুলো যদি তুই না মানস যে কোনো সময় তুই মারা পড়বি। মানে এই মেয়েটাকে ওখান থেকে ফিরে আনার পরে তুই তার সাথে সংসার জীবনে তুই যে কোনো সময় মারা যেতে পারিস, মানে তোকে মেরে ফেলবে, তোকে এই জিনিসগুলো মানতে হবে। এখন কোন জিনিসগুলো মানতে হবে, এই জিনিসগুলো মানা বড় কঠিন। কয়েকটা জিনিসের কথা বললো, এই জিনিসগুলো মানা প্রচণ্ড রকমের কঠিন, অনেক কঠিন কাজ। মানে কঠিন কিছু শর্ত দিল যে এই শর্তগুলো তোকে ফিল আপ করতে হবে, মানে এই জিনিসগুলো তোকে মানতে হবে, এরপরে মেয়েটাকে এনে দেওয়া যাবে। কিন্তু এতে তোর জীবনটা রিস্কের উপরে থাকবে। তুই পুরোপুরি তোর জীবনে যতকাল বেঁচে থাকবি এই মেয়েটাকে নিয়ে, ততকালই তুই একটা রিস্কের মধ্যে থাকবি, তুই যে কোনো সময় মারা পড়তে পারিস, তোর পরিবারে ক্ষতি হতে পারে। তো আমি বললাম যে না, আমি তো আপনাকে আগেই বলছি, আমি মরণ পণ নিয়ে নিছি, আমি ওকে নিয়ে আসবো, এরপরে আমি মারা পড়ি আর যেটাই হোক আমি বলবো। নানা আমার বলে, বাড়িতে যাও, তোর বাড়িতে আসবে মেয়েটা, রাতে বাড়িতে যাবে, যেখানেই থাকুক ও বাড়িতে যাবে। ওর নানা ওর মামারে বলবি যে রাতের মধ্যে মেয়েটা আসবে। আর কোত্থেকে আসবে? বলে, কোত্থেকে আসবে এটা জানার তো দরকার নাই, তুই যা। তা আমি তো মোটামুটি একটু জানি নানা কী করবে না করবে। আমি তখন বাড়িতে চলে আসছি। আসার পথে ওর মামার বাড়িতে গেছে, মানে তানিয়ার বাড়িতে গেছে। তানিয়ার মামারে বললাম যে আজকে রাতে তানিয়া আসবে, আপনারা থাইকেন। বলে, কি বলো তানিয়া আজকে রাতে আসবে? কোত্থেকে আসবে? মানে আসবে। ঠিকই তানিয়ার মামার ভাষ্য মতো রাত্র 1টা থেকে 1:30টার মধ্যে তানিয়া নাকি বাড়িতে আসছে। এবং কোত্থেকে আসছে, কীভাবে আসছে ওর মামা জানে না। ওদের যে বাড়ির গেট আছে, মানে টিন দিয়ে দেওয়া চারপাশে, ওই গেটের টিনের বেড়া খুলে ও নিজেই নাকি বাড়ির মধ্যে ঢুকতেছে। ওর মামা ওরে এটা জিজ্ঞেস করে না কোত্থেকে আসছে। বাড়িতে আসার পরেই ওর তখন গোসল করে খাবার দিল, খাবার খাইছে। এই খাবার খায় নাকি জায়গায় মানে ঘুমে নাকি ওইখানে ডুলে পড়ে গেছে। সকালবেলা খবর আসছে তানিয়া বাড়িতে আসছে, আমি সকালবেলা গেছি। যাওয়ার পরে ওই জায়গার ভিতরেই মানে ওর মামার সামনেই আমি তখন বললাম, হুজুর ডাকেন। ওর মামা বলে, কি বলেন আপনি? আমি বললাম, হুজুর ডাকেন। আর কোনো কথা নেই, হুজুর ডাকেন।
আমার বলতেছে, দেখেন আপনার কোনো সমস্যা হয়ে যাবে পরে। আমি বললাম, কোনো সমস্যা হইলে আমারটা আমার সমস্যা হবে, আপনার সমস্যা তো হবে না, হুজুর ডাকেন। এর মধ্যে তখন হুজুর ডাকলো। হুজুর ডাকার পরে ওই সময় ওই জায়গায় বসে আমি তখন তানিয়ারে বিয়ে করি, এবং আমার পকেটে যে তাবিজটা ছিল ওই তাবিজটা আমি তানিয়ারে পরাই দিছি, ওই জায়গার মধ্যে পরাই দিছি। তাবিজটা তানিয়াকে পরাই দিলাম, এবং তানিয়াকে তাবিজটা পরাই দেওয়ার পরে আমি তানিয়াকে ওখানে বিয়ে করছি। বিকেলবেলা আমার আব্বা আম্মারে খবর দিচ্ছে, আমার আব্বা আম্মা ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে আমি যেহেতু বিয়ে করে ফেলছি, আমার আম্মা তো আর কিছু করার নাই, আম্মা তখন চুপ হয়ে রয়েছে। আমি তখন বিকেলবেলা মানে সন্ধ্যার আগে আসরের পর আমার বউ নিয়ে আমি বাড়িতে আসছি। বউ নিয়ে বাড়িতে আসছে, আসার পরে তখন আমি বাসরঘর তৈরি করছি, বাসরঘর আমি তানিয়াকে নিয়েছি। আল্লাহ সাক্ষী, মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি যে রাতে তানিয়ার সাথে বাসর করেছিলাম, আমাদের পুরো গ্রামটা, মানে আমাদের যে একটা গ্রাম ছিল, পুরোটা গ্রামের মানুষ ওই রাতে ঘুমাইতে পারেনি। পুরোটা গ্রামের মানুষ, আমি আপনাকে আমার গ্রামের ঠিকানা দিচ্ছি, আপনি আমার গ্রামে এসে খবর নিয়ে দেখেন যে আমার গ্রামের একটা মানুষ সে রাতে ঘুমাইতে পারে নাই। প্রতিটা মানুষ, মানে কারো টিনের ঘরের উপরে ঢিল মারতেছে, কারো ঘরের দরজায় এসে লাথি মারতেছে। শুধু আমাদের বাড়ি ব্যতীত আমাদের পুরো গ্রামবাসীর উপরে এমন অত্যাচার করছে যেটা বলার মতো না। অনেকে ডাক দিতেছে, ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হইলে পরে গৌরে থাপ্পড় মাইরে এখানে অজ্ঞান বানায় ফেলতেছে, আবার এরে মারতেছে, ওরে মারতেছে, এরে ধরতেছে, ওরে মারতেছে। মানে সারাটা রাত একটা নরকের মতো নাকি কাটছে। সকালবেলা দেখলাম যে এই অবস্থা। এবার আমি সকালবেলা যেই 4টা জিনিস আমি আমার বাড়ির চারপাশে পুঁতে রাখছিলাম, এই 4টা জিনিস তখন আমি ওখান থেকে উঠে আমার পুরো গ্রামের চারপাশে দিছি। আমার যে একটা গ্রামের এরিয়া আছে, আমার গ্রামের চারপাশে আমি তখন এই তাবিজগুলো পুঁতে দিছি। তাবিজগুলো পুঁতে দিয়ে আমি তখন ওর সাথে সংসার করতেছি, তানির সাথে সংসার করতেছি। এইভাবে আমার জীবন কাটতেছে। আমি মাদ্রাসায় যেতেছি, শিক্ষকতা করতেছি, ওর সাথে সংসার করতেছি। আর এই জিনের কোনো ঝামেলা আমার সামনে, অ্যাটলিস্ট আমার সামনে পড়তেছে না। ওই নানা আমাকে যে ক্যাটারিয়াগুলো বললো, আমি শুধু ওইগুলো মাইনা চলতেছি। যে জিনিসগুলোর কথা বললো, ওই জিনিসগুলো মাইনা চলতেছি। শুধু নানা আমাকে একটা কথাই বললো যে আমি যাতে কোনো মৃত মানুষকে স্পর্শ না করি। আমি ওই সবগুলো কথা বলতে পারবো না, কারণ সবগুলো কথা বললে অনেক সময় লাগবে। আমি জাস্ট একটা কথা বলি, নানা আমাকে একটা কথা বললো যে কখনো যাতে কোনো মৃত মানুষকে আমি স্পর্শ না করি, মৃত মানুষকে না ধরি। তো এই অবস্থা নানা আমাকে বলে দিল। তো যাই হোক, আমরা তো ওইভাবে পড়ে আসি বা ইয়া হলো। তো এরই মাঝে তানিয়ার ঘরে মানে তানিয়া প্রেগনেন্ট হয়, মানে বেবি হবে, ও প্রেগনেন্ট হয়। আমরা ডাক্তার কাছে নিয়ে যাই, ডাক্তার দেখায়নি, ভালোভাবে আছে। ওর বাচ্চা হওয়ার প্রায় আপনার মাস দেড়েক আগে আমাদের মাদ্রাসাটা ছিল বা একটা টিনের মাদ্রাসা, মানে টিনের ঘর ছিল আর কি। টিনের ঘরে যে মাদ্রাসাগুলো হয়, টিনের ঘরে মাদ্রাসা, এবং ওখানে যে ইলেকট্রিক লাইনগুলো ছিল, মানে কারেন্টের লাইনগুলো ছিল, ওই লাইনগুলো ছিল ধরেন আপনার এরকম মানে ছিটানো, ওয়ার্লিং করা ছিল না। ওয়ার্লিং তো না, বিল্ডিং করলে ওয়ার্লিং হতো, ওয়ার্লিং না, এরকমভাবে দেওয়া আছে। এমন করতে করতে আমি ক্লাস করতেছি, দুপুরবেলা হঠাৎ করে চিৎকার পড়ছে আমাদের ক্লাস 3 না ক্লাস 4-এর রুম থেকে। চিৎকার আসছে, ওখানে নাকি কারেন্টে ধরছে। তো কারেন্টে ধরছে, এরকম চিৎকার আসছে। আমি তখন দৌড়ে গেছি, যাইয়া ওই মুহূর্তে দেখছি ওরা কারেন্টে ধরে আছে, কারেন্টে ধরে আছে, এবং কারেন্টে ধরা অবস্থায় ও আছে। এইটা দেখার পরে মানে, তো কারেন্টে ধরে আছে, তো মানে বাচ্চারা সবাই চারপাশে দাঁড়ায় আছে, অনেকে দাঁড়ায় আছে। আমি দৌড়ে গিয়ে ওরা ধরছি, মানে ওরা ধরছি, ধরার পরে আমি ওরে নিয়ে পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে এই সাথে সাথে ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সাথে ডাক্তারের কাছে নিয়ে ওরা ডাক্তার বলে মারা গেছে, মানে মারা গেছে, মৃত। তো মৃত হওয়ার পরে তো আর কিছু করার নাই। পরে ওর পরিবার ওকে নিয়ে গেছে, ওইখানে ওর দাফন কাফনের ব্যবস্থা হয়েছে। আমরা এই সুন্দর সময়ের দাফন হয়েছে, আমি ওখানে ছিলাম, উপস্থিত ছিলাম। ওর দাফন কাফন হওয়ার পরে আমরা তখন বাড়িতে আসছি, মানে বাড়িতে আসছি। আসার পরে ওই দিন ভাই আমি খেয়াল করে দেখি যে আমার বউ কেন জানি, মানে তানিও তো এমনিই ভালো ছিল, বাট ওই দিন অনেক খুশি, মানে মন মানসিকতা অনেক ভালো, আচার আচরণ অনেক ভালো, কথাবার্তা অনেক ভালো, মানে এতটাই খুশি বলার মতো না, খুব খুশি আমার সাথে। ওই দিনে তার খুশি দেখে আমি না কেমন জানি একটু, মানে আমার বউ এত খুশি তো এর আগে আমি কখনো দেখি না। ওর মুখে এত মিষ্টি হাসি, এত মধুর কথা, মানে কেমন জানি একটু অন্যরকম। যাই হোক, আমার বউ খুশি, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। এরপরে রাতে খাওয়া দাওয়া করলাম, করে আমার বউরে নিয়ে আমি শুয়েছি। শোয়ার পরে না হঠাৎ করে আমারে বলতেছে যে আমার না তোমার সাথে একটু বাইরে যেতে ইচ্ছে করতেছে, আমারে বলতেছে। আমি তখন বললাম যে এত রাতের বেলায়, রাত্রে তখন অনেক গভীর রাত, আমি বললাম এত রাতের বেলা বাইরে কেন যাব, আমার তো বাইরে যাওয়ার দরকার নাই। আবার ওই নানা কিন্তু আমাকে শিখাই দিছে, মানে ওই ক্যাটেরিয়াটা বলে দিছে যাতে কোনোভাবে রাতের বেলায় আমি যাতে বাইরে না যাই। এটা কিন্তু আমার নানা আমাকে বলে দিছে যে কেউ যদি আমাকে ডাকে বা রাতের একটা সময় আছে, ওই সময়টাতে আমি যাতে বাইরে না যাই। তা নিয়ে কিন্তু আমাকে ওই সময় বাইরে যাওয়ার কথা বলছে, আপনি জিনিসটা খেয়াল করবেন। এরপরে ওরে বললাম যে না আমি যাবো না বলে ওরে নিয়ে আমি শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। হঠাৎ করে আমার ঘুমটা ভাঙছে ফজরের কিছুক্ষণ আগে। ঘুমটা ভাঙার পরে আমি তাকায় দেখতেছি তানিয়া আমার পাশে নাই। তানিয়া যখন পাশে নাই, আমার কিন্তু এতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো খেয়াল নাই। তানিয়া আমার পাশে না থাকার পরে দরজাটা খোলা, আমি ঘর থেকে বেরোবো, ওই সময় আমি হঠাৎ করে চিন্তা করতেছি
কিরে, তানিয়া তো ঘরের বাইরে যাওয়ার কথাই না, বাইরে কেন গেল? এবং তখন আমার মনে পড়ছে, আর আমার একটা বাচ্চার যে কারেন্টে ধরলো, ওই বাচ্চাটারে যে আমি জড়াইয়া ধরলাম, এমন সময় তো হতে পারে যে আমার তাবিজটা নষ্ট হয়ে গেছে। আমাকে তো মৃত মানুষ ধরা নিষেধ, আমি মৃত মানুষ তো ধরছি। হয়তো এমন হতে পারে যে ও যখন কারেন্টে ধরছে ও তখনও মৃত ছিল, আমি ওখানে ওটা ধরে ফেলছি। আর যদি এটা নাই হবে, তাহলে বাসায় আসার পরে তানিয়া এতটা খুশি কেন, এবং তানিয়া আমারে কেন রাতের এই অংশে বাইরে যাওয়ার জন্য অফার করলো? এই সবগুলো জিনিস মিলে আমি তখন আল্লাহু আকবার বলে ঘর থেকে বেরিয়ে গেছে। কারণ আমার কথা হচ্ছে যে না, ওর একটা বিপদ আসছে, মানে আমার এটা মনে হলো। বের হওয়ার পরে আমি দেখতেছি যে আমাদের বাড়ির পাশে একটা জমি আছে, এই জমিটাতে আপনার চাষাবাদ করবে, জমিটাতে মানে আপনার হাল দেওয়ার পরে পানি দিছে। পানি দেওয়ার পরে আপনি বুঝতেই পারেন, গ্রামে যারা আছেন তারা বুঝবেন, জমি যখন হাল দেওয়া হয়, হাল দিয়া পানি দিলে ওটা যখন কাদা হয়ে থাকে, একদম কাদা 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 কাদা, গ্রামের ভাষাটাকে প্যাক বলে, এবং প্যাকে পানি জমে আছে। ওই অবস্থার মধ্যে আমি দেখতেছি কে জানি আমার তানিয়ারে মাটির নিচে গাড়াই ফেলতেছে, মানে মাথাটা নিচের দিকে দিয়ে মাইরে ফেলতেছে। আমি দৌড় দিলাম ওইখানে, এবং দৌড় দিয়ে গিয়ে আমি আমার দোয়া অনুযায়ী গায়ে থাপ করে ওখানে দৌড়ছি, এবং ওই জায়গায় যেয়ে দেখেছি তানিয়া নাই। মানে ওই জমির মধ্যে গিয়ে দেখে তানিয়া নাই, এবং আমাকে তপ করে উপর থেকে কি জানি একটা জিনিস আমার গলা চাপ দিয়ে ধরছে ভাই, আমাকে মাটির নিচে ঢুকে ফেলতেছে। আমি যতই আমার দোয়া পড়তেছি, আমি আমার অনুযায়ী, আমার যতটুকু আলেম আছে, আমার এলেম আছে, আমি আমার এলেম অনুযায়ী চিৎকার করে দোয়া পড়তেছি, কিন্তু আমার দোয়ায় কোনো কাজ হচ্ছে না। কারণ একটু পরে আমার দোয়া পড়তে গেলে আমার মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিচ্ছে, ওই যে কাদা ঢুকিয়ে দিচ্ছে আমার মুখের মধ্যে, কাদা দিয়ে আমাকে নিচের দিকে ডাবাইয়ে নিচ্ছে। আল্লাহু আকবার ধ্বনি দিতেছি, না ভাই আমার এই পর্যন্ত আমি তখন কাদার নিচে ডুবে গেছি। আমার শুধু এই মুখটা আছে, এই মনে করেন এই মুখটা ডুবে গেলে আমি মরে যাব। এই মুখটা মধ্যে চাপ দিতেছে, আল্লাহু আকবার বলে ওই সময় ফজরের আজানটা দিছে। ফজরের আজানটা দেওয়ার পরে আমার কাছে মনে হলো অন্ধকার পৃথিবীটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। অন্ধকার এই পৃথিবীটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে, ছাদ করে একটা শব্দ হইল। ওই শব্দের পরে আমি বুঝতে পারলাম যে না, আলহামদুলিল্লাহ, মানে চলে গেছে। আমি ওইখান থেকে দৌড় দিছি, দৌড় দিয়ে এসে মারে ডাক দিলাম 2-3 বার। মা তখন ঘুম থেকে উঠছে, ওইটা দেখে তানিয়া, আমি বললাম তানিয়া কই? মা ঘরে যেয়ে দেখছে তানিয়া শুয়ে আছে। তানিয়া আমার পাশে শুয়ে আছে। তানিয়ার শরীরে কাদা তো দূরের কথা, তানিয়া শোয়া থেকে উঠে নেয়, তানিয়া আমার পাশেই ছিল। কারণ ওর শরীরে কিন্তু তাবিজ আছে, তানিয়ার শরীরে কিন্তু তাবিজটা রাখা আছে। ওই কিন্তু শোয়া থেকে উঠে নাই। মানে আমি যে এতক্ষণ দেখলাম ঝাঞ্ঝা, এরপরে আমি গোসল করলাম, গোসল করে আমার গোসল করে আমি তখন কী করলাম, সাথে সাথে মানে আমার নানারে খবর দিলাম, এবং আমার ভাইরে পাঠিয়ে দেওয়া নানার কাছ থেকে তাবিজটা আইনা, দ্রুত তাবিজটা আইনা আমি তাবিজটা পড়ছি। তাবিজটা পড়ার পরে আমি তানিয়ারে জিজ্ঞেস করলাম যে তানিয়া, তুমি কালকে রাত্রে আমাকে এই টাইমের ভিতরে কেন তুমি বললা যে তুমি বাইরে যাবা, তোমার বাইরে যেতে ইচ্ছে করতেছে? আমাকে বলে, এটা আপনি কী বলেন, আমি তো রাতের বেলায় ঘুম থেকেই উঠি নাই। উঠে নাই? বলে না, রাতের বেলায় তুমি ঘুম থেকে উঠি নাই, তাহলে তুমি এটা বললা যে আমারে? বলে, বলছি আমি আপনারে, কিন্তু আমি আপনারে বলি না। ও ডিরেক্টলি বলতেছে আমি আপনারে বলি না, আমি তো ঘুম থেকে উঠি নাই। আমি হঠাৎ করে রাতে দেখলাম যে তুমি আমার পাশে নেই। ও বলে না, আমি তো আপনার পাশেই ছিলাম। পরে তাবিজটা পড়লাম, তাবিজটা পড়ার পরে আমার যেটুকুন মনে হলো যে আমি ওই যে লাশটা ধরেছি এবং এটার জন্য এই অবস্থাটা হয়েছে। যাই হোক, এরপর আছি। এরপর থেকে হলো কি জানেন, আমার শুধু স্বপ্নে দেখায়। এই খামিদকেই স্বপ্নে দেখি আমার কাছে কাঁদে, শুধু এসে কাঁদে, ওরে ভালোবাসে, ওরে কখনো কষ্ট দিবে না, ওরে নিয়ে যেতে চায়, মানে শুধু আমার কাছে এসে কান্নাকাটি করে, আমি যা চাই, আমি যেটা চাই, আমার কোনো কিছু ও আমাকে বাদ রাখবে না। আমি যেটা চাই আমাকে সেটাই দিবে, আমার সব ইচ্ছা ও পূরণ করবে, আমাকে কোনো ইচ্ছার বাইরে নেবে না। আমার জীবনটাও না ভাই তখন একটা বেড়াজালের মধ্যে পড়ে গেছে। মানে বেড়াজালটা হচ্ছে কি জানেন, এই আমাকে যে কন্ডিশনগুলো দিয়েছিল আমার নানা, ওই কন্ডিশনগুলো মানতে গিয়ে আমি আমার সংসারটা ঠিকমতো চালাতে পারি না। একটা স্বাধীন একটা স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে আমি ওভাবে চলাফেরা করতে পারি না। আমার অনেক কিছু নিষেধ আছে। এইভাবে নিষেধ মেনে সংসার করাটা আমার কাছে মনে হলো যে আমি আমার ঘরে একটা বন্দি জীবনযাপন করতেছি। এরই মাঝেও প্রতিনিয়ত কান্না করতেছে। যেমনি পারি আমি যাতে ওর কাছে দিয়ে দিই, কোনোদিনও তানিয়ার কোনো ক্ষতি করবে না। এবং তানিয়াও মাঝে মাঝে খুব মন খারাপ করে ওর জন্য। আমি দেখি তানিয়াও মাঝে মাঝে এই ইব্রাহিমের এই খামিদের জন্য মন খারাপ করে, খামিদের কথা ওর মনে হয়, এবং ও তো স্মৃতি আর ভুলে যায় নাই। হয়তো ওরে নিতে পারতেছে না, ওর কাছে আসতে পারতেছে না খামিদ, এটুকু ঠিক আছে, কিন্তু স্মৃতি ভুলে যায় নাই। ছোটোবেলায় ও পানিতে পড়ছিল, ওইখান থেকে খামিদ ওকে উঠাইছে। এরপরে ওর মামার ওকে খাবার দিত না, খামিদ ওকে খাওয়াইতো, খামিদ ওকে সাথে রেখে ঘুম পাড়াই দিত। মানে খামিদের সাথে তার ঘটে যাওয়া স্মৃতিগুলো সে বারবার মনে করতেছে, এবং মনে করে মাঝে মাঝে সে কান্নাও করে। এইভাবে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আম্মার পাঠস্থলিতে সমস্যা দেখা দিছে, মানে আপনার পেটের মধ্যে সমস্যা দেখা দিছে।
এবং সমস্যা দেখা দেওয়ার পরে মানে আম্মু কোনো কিছু খাইতে পারে না, খেলেই বমি করে দেয় এবং মানে পায়খানার সাথে প্রচুর ব্লিডিং হয়, রক্ত বের হয়। তো কী হইতেছে বুঝতে পারতেছি না। পরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, প্রথমে কবিরাজ দিয়ে দেখাই। আমার জিন তো আর আমার আম্মার কোনো ক্ষতি করতে না, আমার কাছে তাবিজ আছে। পরে এখানে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম, এই রাতেই কিন্তু আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমার বাচ্চাটা কিন্তু, আমার বউ যে প্রেগনেন্ট ছিল, আমার বাচ্চাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমার ওয়াইফের করে একটা মৃত সন্তান হয়েছে। পরে এই সন্তানটাও কেন মারা গেল আল্লাহই ভালো জানে, হয়তো আল্লাহ কর্তৃকে মারা গেছে। এবং এরপরে আমার মাকে আমি তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম, কিছু ধরা পড়ে না। পরে ঢাকাতে আমি নিয়ে গেছি। ঢাকাতে নিয়ে যাওয়ার পর আমি জানতে পারি আমার মায়ের পাকস্থলীতে ক্যান্সার হয়েছে। এবং ক্যান্সারের রোগ সম্বন্ধে তো আপনারা জানেন, মানে ওর কতটা ব্যয়বহুল, মানে কত বেশি টাকার প্রয়োজন। একে তো ব্যয়বহুল, তার উপরে ডাক্তার বললো যে যে জায়গায় হয়েছে এখানে আসলে আমার আম্মাকে টাকা খরচ করে আমার আম্মা লাভ নেই, আমার আম্মা বাঁচবে না, আম্মা মারা যাবে। আম্মাকে এই জায়গা থেকে রক্ষা করাটা মানে সম্ভব না, ডাক্তার এটা আমাকে। এরপর আপনারা চেষ্টা চালাই যেতে পারেন। তা আমাদের যে পরিমাণের সামর্থ্য আছে, আমরা আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা চালাইতেছি, কিন্তু কোনোভাবে আম্মাকে ভালো করতে পারি না। আর এদিকেই প্রতিনিয়তই আমি দেখতেছি খামিদ এসে কান্নাকাটি করে আমার কাছে এসে কান্নাকাটি করে তানিয়াকে ফেরত চাই। একদিন হঠাৎ করে আমি কোনো কিছু জেনে না বুঝে খামিদকে হঠাৎ করে বললাম যে, খামিদ, আমার আম্মার তো এই অবস্থা, আমার আম্মারে ভালো করে দাও। তুমি তো ওনাকে অনেক মানুষের চিকিৎসা করছো, অনেক কথা তুমি আমাকে আগে বলছো। ওইটা বলার সাথে আমাকে বলো আমি তোমার আম্মারে চিকিৎসা করে দিব, তোমার আম্মারে ভালো করে দিব, তুমি কি বলো, মানে তুমি আমারে কি দিবা? আমি বললাম আমি তানিয়াকে জিজ্ঞেস করবো, তানিয়া যদি তোমার কাছে যেতে চায় আমি তানিয়াকে তোমার কাছে দিয়ে দিব। বলে আর যদি না যেতে চায়? আমি বললাম যে না যেতে চাইলে তো আমি ওকে জোর করে তোমার কাছে পাঠাতে পারবো না, কারণ সে আমার বউ। ও আমাকে বলে সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। এইটা বলার পরে আল্লাহ সাক্ষী, কসম আল্লাহর, আমি জানি না আপনি কতদূর বিশ্বাস করবেন, একটা ট্যাবলেট, একটা ইঞ্জেকশন, কোনো কিছু বা ক্যান্সারের যে চিকিৎসাটা হয় ওই চিকিৎসার 100 ভাগের 1 ভাগ আমি আমার জন্য করি নাই। যেখানে ক্যান্সারটা হয়েছিল ওইখানে মানে আম্মার নির্ঘাত মৃত্যু অবস্থায় ছিল, মানে আম্মা মারা যাবে ডাক্তারই বলছে। হঠাৎ করে আমার আম্মার শারীরিক অবস্থা অনেকটা ভালো হয়ে গেল। আমি যেদিনে খামিদের সাথে রাতের বেলায় কথা বলি যে এটা আমি করব বা তানিয়াকে জিজ্ঞেস করব, হঠাৎ করে দেখি যে আমার আম্মার অবস্থা অত্যাধিক ভালো, এতই ভালো বলার মতো না। এবং ভালো দেখে আমি অবাক, কি যে ব্যাপার আমার আম্মা মানে শোয়া থেকে উঠতে পারে না, সে আম্মা দেখে হাঁটতেছে। পরে এর 2 দিন পরে খামিদ আমাকে বলে আমার আম্মা ভালো হয়ে গেছে। পরে আমি তখন আমাদের খুলনা মেডিকেলে নিয়ে গিয়ে আম্মার এই চেক আপগুলো আবার করাই। কিন্তু আগের রিপোর্টগুলো দেখার পরে বর্তমান রিপোর্টগুলো দেখে ডাক্তার অবাক হয়ে যায়। মানে যিনি ডিউটিরত ডাক্তার ছিল তিনি রিপোর্টগুলো দেখার পর, আমি আপনাকে ডাক্তারের নাম্বারও দিচ্ছি, আপনি যোগাযোগ করেন, যে ডিউটিরত ডাক্তার এই 2টি রিপোর্ট দেখার পরে সে অবাক হয়ে যায় কীভাবে সম্ভব। ওই রিপোর্টের মধ্যে এই রোগটা আছে, এই রিপোর্টের মধ্যে এই রোগটা নাই, কোনো অপারেশন নাই, কোনো কিছু নেই। আর যদি এটা ভালোও হয় এত কম সময়ের মধ্যে তো ভালো হওয়ার প্রশ্নই আসে, এটা পসিবলই না। তখন তারা বলে তাদের মেশিনের সমস্যা ছিল, আগে যেখানে তারা আমার আম্মার মানে পরীক্ষা নিরীক্ষাগুলো করছিল ওইখানে সমস্যা ছিল, বা ডক্টর ভুল করছে। মানে সবাই তখন অবাক। আমি আগে ঢাকার ওই ডক্টরের কাছে আর যাই নাই, যিনি বলছে আম্মা মারা যাবে তার কাছে আমি আর যাই নাই। কিন্তু এই বলে আমার আম্মা সুস্থ হয়ে গেছে বা আমার আম্মা ভালো হয়ে গেছে। এই ঘটনার পরেই আমি তখন বুঝতে পারলাম যে না, খামিদ তখনই এসে আমার কাছে কান্নাকাটি করে। এবং একদিন আপনার বৃহস্পতিবার রাতের বেলায় আমি একদিন নিজে তানিয়ার জিজ্ঞেস করলাম যে তানিয়া, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি আমার কাছে সত্যি কথা বলবা, মনের ভিতরে একটা মুখে আরেকটা রেখো না। মানে মধ্যরাতে জিজ্ঞেস করতেছো। আমারে বলে হ্যাঁ বলেন। মানে দুজনেই খাটের উপর বসে আছে। বলে তানিয়া, তুমি কি আমাকে ভালোবাসছো এই পর্যন্ত? আমি এটা জানতে চাই। ও নিজের দিকে তাকিয়ে আসছে, কিছু বলে না। আমি বললাম তুমি কি খামিদের কথা মনে পড়ে? বলে হ্যাঁ পড়ে। তুমি কি আমাকে বেশি ভালোবাসো না খামিদকে বেশি ভালোবাসো? আমাকে এটা বললে আপনি মনে কষ্ট পাবেন। আমি বললাম না, আমি কষ্ট পাবো না, আমি কথা দিলাম আমি কষ্ট পাবো না, কিন্তু আমি জাস্ট জানতে চাই। আমাকে বলে আমি খামিদকে বেশি ভালোবাসি। আমি বললাম ও তো একটা জিন। বলে ও আপনার কাছে জিন, কিন্তু আমার কাছেও জিন না। ও আপনার কাছে জিন হতে পারে, পৃথিবীর মানুষের কাছেও জিন হতে পারে, কিন্তু আমার কাছে ও একজন স্বাভাবিক মানুষ। আমার কাছে। আমি তখন বললাম সত্যি তোমার কাছে একজন স্বাভাবিক মানুষ? বলে হ্যাঁ আমার কাছেও একজন স্বাভাবিক মানুষ। তুমি কি ওর কাছে যেতে চাও? বলে আমি যদি ওর কাছে চলে যাই তাহলে তো আপনি কষ্ট পাবেন। আমি যদি তোমাকে যেতে দিই তবে যাবা? আমাকে বলে হ্যাঁ যাব। আমি তখন আর লেট করলাম না। আসলে
আমি জানি না এই সময় আমি এই কাজটা কেন করলাম। আমি সাথে সাথে ওই রাতের মধ্যে ওর হাত থেকে তাবিজটা খুলে ফেলছি। তাবিজটা খুলে ফেলে তাবিজটা আমি আমার হাতে নিয়ে আমি বলতেছি যে আমি তোমার কোনো ক্ষতি করব না। খামিদকে আমি যতটাই খারাপ মনে করছিলাম, খামিদ আসলে অতটা খারাপ না। জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। আমি তোমার সাথে থাকি, এটা তার পছন্দ না, এবং পছন্দ না হওয়ার কারণেই সে অনেক কষ্ট পাচ্ছে। যদি সে তোমাকে ভালোবাসে বা তুমি যদি তাকে ভালোবাসো, তাহলে তোমাদের মাঝে আমি এই তাবিজের বন্ধনটা রেখে, মানে তাবিজটা রেখে, তাবিজের ওই দেওয়ালটা রেখে তোমাদের সম্পর্ককে আমি আলাদা করতে পারবো না। এই বলে আমি তখন তানিয়াকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এটাই তানিয়ার সাথে আমার শেষ শোয়া। সকালে ঘুম থেকে উঠে দেখে আমি তানিয়া নাই। আমি জানি তানিয়াকে ও নিয়ে গেছে। তানিয়া না থাকার পরে ওই দিনে তানিয়াকে খোঁজাখুঁজি হইতাছে, এর পরের দিন তানিয়াকে খোঁজা হইতাছে, এর 2 দিন পরে ওর মামা একইভাবে আসছে আমার নামে মামলা করার জন্য। আমি নাকি তানিয়াকে কোথাও বিক্রি করছি, তানিয়াকে বিক্রি করে ওই বিক্রির টাকা নিয়ে আমার আম্মার ক্যান্সারের চিকিৎসা করেছি। এই বলে তিনি আমার নামে একটা থানায় মামলাও দায়ের করে, এবং সেই মামলা থেকেই আমি অনেক রকমে, মানে অনেকভাবে, আমি সব কিছু ক্লিয়ার বলা যাবে না, শুধু এইটুকুনি বলেছে ওই খামিদ আমাকে অনেক সাহায্য করে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য। লয়ারের ঠিকানাও সে আমাকে দেয়। আমাকে যে লয়ারের ঠিকানা দেয়, আমাদের খুলনা না অন্য একটা লয়ার, চিটংয়ের একটা লয়ারের ঠিকানা আমাকে দেয়। আমি সেই খুলনার মামলাটা চিটংয়ের একটা লয়ার দিয়ে আমি তখন নড়ি। উনি মামলাটা আমাকে নাড়ায়, এবং কিছু টাকা পয়সা লাগে, ওই টাকা পয়সাগুলো যেভাবে হোক ম্যানেজ হয়, এবং ওই মামলা থেকে আমি তখন খালাস পাই। এবং মামলা থেকে খালাস পাই, সেটাও একটা মানে অবাক করা বিষয়। মানে এই তানিয়া কিন্তু ওর মামার কাছে আসে, মানে এই মামলা চলা অবস্থায় ওর মামার কাছে আসে। ওর মামার কাছে এসে ওর মামাকে ও সব কিছু বুঝায় বলে, কিন্তু ওর মামা ওই মামলা উঠায় না। এরপরে উঠায় না, কিন্তু আল্লাহর তরফ থেকে আমার মনে হয় মামলাটা ঢিসমিস হয়ে যায়, মামলা থেকে আমি রক্ষা পাই। এরপরে তানিয়া ওখানে চলে যায়। তো তানিয়া চলে গেছে আজকে প্রায় আপনার অনেক বছর, প্রায় আপনার 17, 18 বা 20 বছরের কাছাকাছি হয়ে যাবে। তো এরই মাঝে আমার পরিবার আমাকে বিয়ে করে, আমি অন্যত্রে বিয়ে করি। আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমার 2টা ছেলেই কোরআনে হাফেজ, 2টাকে আমি কোরআনে হাফেজ বানাইছি। আমার মেয়েটাকে আমি দিনী লাইনে পড়াশোনা করে দিয়েছি। ওখানে আমার বউ আছে, আমার মা মারা গেছে, আমার আব্বা এই তো আপনার 2 বছর আগে মারা গেল। তো আমার পরিবারে আমার ভাই আছে, আমি আছি, আমরা এখন ভালো আছি। আমার ভাইও একজন দিনী আলেম। তো অবাক করা বিষয় হচ্ছে এইটা যে এখনও তানিয়ার সাথে আমার দেখা হয়। আমার যেই কোনো সমস্যাতে আমি তানিয়াকে সাথে পাই, এবং তানিয়া মাঝে মাঝে তার নানার বাড়িতেও আসে, ওর মামার সাথে কথা বলে, ওর মামির সাথে কথা বলে। এখন ওর অনেক বয়স হয়ে গেছে, ওরে জিজ্ঞেস করে তুই কোথায় থাকিস। হঠাৎ করে আসে এবং এসে ওর মা মামির সাথে দেখা করে, একদিন থাকে, খুব বেশি মানুষের সামনে থাকে না, ঘরের মধ্যেই থাকে, এবং এখান থেকেও আবার চলে যায়। এইভাবে যাতায়াত করতে করতে গ্রামের মানুষ একটা সময় ওর উপরে, মানে ও যদি এবার আসে ওকে আটকাবে, বা মানুষের মানে কৌতূহল যে গেছে, ও যখনই আসতো ধরেন ওরা তখনই মানে বাড়িতে মানুষ হুমড়ি খেয়ে পড়তো যে জিনের রাজ্য থেকে আসছে বা জিনের বউ আসছে, মানে মানুষই, গ্রামের মানুষ তো মানে হুমড়ি খেয়ে পড়তো। একটা পর্যায়ে ও এভাবে আর সরাসরি আসতো না, সরাসরি আসা বন্ধ করে দিয়েছে। ও তখন স্বপ্নে আসতো, বা মাঝে মাঝে স্বপ্নের মধ্যে এসে ওর মা মামির সাথে কথা বলতো, আত্মীয় স্বজনের সাথে দেখা করতো, একইভাবে আমার সাথেও দেখা করে। এখন ওর সাথে আমার কথা হয়। আমার বড় সন্তানটা যেদিন হবে, ও আমারে বলে যে হসপিটালে নিয়ে যান, বাড়িতে থাকলে আমার ওয়াইফ মারা যাবে। আমার সন্তানটা হওয়ার ঘন্টা দেড়েক আগেও আমাকে এটা বলে যে বাড়িতে নিলে মারা যাবে, হসপিটালে নিয়ে গিয়ে আমার সন্তানটাকে আমি দুনিয়াতে আনি। তো এখন বড় বিষয় হচ্ছে যে এই জিনিসটা আমি অনেকে এখন যে জেনারেশন আছে এরা অনেকেই বিশ্বাস করে। আমার ছেলের আমি যদি বলি যে তোমার সৎমায়, তোমার আম্মুর সাথে আমার দেখা হয়, তোমার আম্মু আসে, তোমার আম্মুর সাথে কথা, বিশ্বাস করে আমার ছেলে। এরপরে আমার ছেলেরা অনেক উপহার দেয়। আমি যদি বলি যে এটা তোমার আন্টি দিছে, তোমার আম্মু দিছে, তোমার তানি আম্মু দিছে, বিশ্বাস করে না, হাসে। আমি যে না, ও দিছে। আমার অনেক কিছু ও দেয়, এখনও ও আমাকে অনেক কিছুই দেয়। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি ওকে ছেড়ে না দিতাম তাহলে আমার জীবন অনেক বড় সমস্যা হইতো। এবং যেটা খামিদ যেটা করছে, খামিদ এখনও, আমি জানি না খামিদের সাথে ওর সম্পর্ক কি, তাদের সম্পর্ক, তবে ও খামিদের কাছে অনেক ভালো আছে। এবং সত্যিকার অর্থে আমারও অনেক ভালো লাগছে, বা ওদের এই ভালো লাগা দেখে আমার নিজের অনেক ভালো লাগে। তো আপন ভাই, আসলে এই জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, বা আপনার গল্পগুলো আমি, আমার ছোটো ভাই আপনার গল্প শোনা, আমার ছোটো ভাইয়ের বউ আপনার অনেক বড় ভক্ত, আপনার গল্প প্রতিদিন শুনবে। আমাদের তো আসলে পর পুরুষকে দেখা ঠিক না। আমার ওয়াইফ বা আমার হচ্ছে ছোটো বোনের বউ, ওরা আপনার গল্পগুলো মানে আপনার এই অডিও আকারে ওরা গল্পগুলো শোনে। তো আমরা পরিবারের মানুষরা আপনার গল্প শুনি, সেখান থেকে আমার ওয়াইফ এবং আমি আর আমার বড় ছেলে মিলে আপনাকে এই গল্পটা লিখলাম। যদি আপনি পারেন আমার গল্পটা প্রচার করবেন সত্যতার জন্য। আমরা আপনাকে আমাদের ফোন নাম্বার, আমাদের ঠিকানা দিলাম, আপনি চাইলে আসতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত খুলনার ভাই ইব্রাহিমের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, এই ধরনের গল্পগুলোকে আমি যখন বাস্তব গল্প বলি, আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন যে আপনার ভাই এটা কীভাবে বলে। দেখেন, আমি এই গল্প নিয়ে না, প্রতিটা গল্পই যিনি পাঠায় আমি ওটাকে বাস্তব গল্প বলি। কারণ আমি বারবারই বলি যে আমি ওই গল্প কখনো ওই জায়গায় গিয়ে জাস্টিফাই করি না, যেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে। আমার জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখি যে এই গল্পটা প্রচার করলে মানুষের কোনো উপকার হবে, বা মানুষের গল্প থেকে কিছু শিখতে পারবে, বা মানুষের গল্প থেকে সতর্ক হবে, দেন আমি তখন গল্পটা প্রচার করি। আমি তখন এই গল্পটা প্রচার করার জন্য চেষ্টা করি। কিন্তু আজকের এই গল্পটা আমার কাছে ভালো লেগেছে এইটা, যে ইব্রাহিম ভাই জোর করে কোনো কিছুই দখল করতে চাইনি। জোর করে আমি একটা কথা বলি যে রাজ্য জয় করা যায়, কিন্তু কারো মন জয় করা যায় না। প্রায় 1 বছরও বেশি সময় ধরে কিন্তু তানিয়া সুলতানা ইব্রাহিমের সাথে সংসার করেছে, এবং এরপরেও তানিয়া যখন বলল যে খামিদের জন্য তার কষ্ট হচ্ছে, এবং এই নিঃসত্ত্বভাবে রাতের অন্ধকারে স্ত্রীকে খামিদের হাতে দিয়ে দেওয়া বা তাবিজ খুলে দেওয়া দিয়ে দেওয়া একই কথা হলো, এইটা আসলে সবার পক্ষে সম্ভব না। আর এইটা যারা করতে পারে তারাই পৃথিবীতে ভালো থাকে। যারা স্যাক্রিফাইস করতে পারে, যারা পরিস্থিতি মেনে নিতে পারে, যারা যেটা আছে এটাতে শুকরিয়া আদায় করতে পারে, তারাই ভালো থাকে। মানিয়ে নিতে পারা মানুষগুলো সত্যি দুনিয়াতে অনেক কম, কিন্তু যারা মানিয়ে নেয় তারাই দুনিয়াতে সত্যিকার অর্থে সুখী মানুষ। বন্ধুরা, গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং ইব্রাহিমকে নিয়ে আপনার কোনো কথাবার্তা থাকলে, হুজুর মাওলানা, তিনি একজন মাওলানা এবং তিনি বিভিন্ন জায়গায় খুলনার একজন নামকরা বক্তাও বটে, ওয়াজ করে, ওয়াজ মাহফিল করে। এখনকার উনি অনেক ব্যস্ত মাহফিল নিয়ে। আমাকে বললো যে আমি একটা মাহফিল ক্যান্সেল করে পর্যন্ত আমি আপনার গল্প লিখেছি। তো আল্লাহ তাআলা ওনাকে হয়তো তৈবা দান করুক, তিনি ভালো থাকুক, পরিবার নিয়ে সুস্থ থাকুক, এবং তানিয়া যেখানে আছে, যে জায়গায় আছে, তানিয়া ভালো থাকুক। সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।